আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিঃসন্দেহে মহান আল্লাহ তাআলার রহমতে অনেক অনেক ভালো আছেন। আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমি আসলে কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো আপনাদের বাংলা পার্টের পূর্ণাঙ্গ আলোচনা, অর্থাৎ বাংলা এমসিকিউ পার্ট প্লাস বাংলা রিটেন পার্ট, এটার পূর্ণাঙ্গ আলোচনা করতে যাচ্ছি। আর এই আলোচনা চলাকালীন সময়ে যে সময়টা ডিউরেশন যেটা হবে সেটা কিন্তু অনেক বেশি ডিউরেশন হবে। ধৈর্য সহকারে যদি আপনি পুরোটা দেখতে পারেন, তদ অনুসারে যদি আপনি 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা নিজেকে অ্যানালাইসিস পূর্বক অর্থাৎ বিশ্লেষণ পূর্বক কাজ করে যান, স্ট্রং দেন, তাহলে অবশ্যই আপনি বাংলা অংশে ভালো করবেন। আর বাংলা অংশটা কিন্তু অতীব গুরুত্বপূর্ণ। আমরা সবাই চিন্তা করতেছি ইংরেজিতে খারাপ করব, জিকেতে খারাপ করব, হতে পারে বাংলাও কিন্তু খারাপ, কারণ বাংলা অংশে অনেক সময় জটিল জটিল প্রশ্ন করে থাকে, যে সমাধানগুলো আপনাদের জানা থাকা দরকার। তারই আলোকে আমি আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমি এমসিকিউ পার্টের বাংলা প্রথম পত্র, যেটা বাংলা প্রথম পত্র, এইখান থেকে কি ধরনের এমসিকিউ আসতে পারে দেখেন। এখানে আপনাদের আমি প্রথমে বলবো যে আপনাদের যে কবিতা এবং গদ্যগুলো আছে, পাঠ বা চরিত্রের বিষয়বস্তু, এই জায়গা থেকে যখন বাংলা প্রথম পত্র থেকে ওনারা প্রশ্ন করে, এখান থেকে কিন্তু 90% কোশ্চেন করে বাংলা প্রথম পত্র থেকে যখন কোশ্চেন করে। আরেকটা হলো পাঠ্য তথ্য বা পাঠ্য তথ্য। তথ্য বলতে আমরা কি বুঝি? অমুক কবিতায় কয়টি নদীর নাম উল্লেখ আছে, অমুক কবিতায় কয়টি ঋতুর নাম উল্লেখ আছে, কয়টি ফলের নাম উল্লেখ আছে, এই ধরনের যেগুলা, এগুলাকে বলা হয় পাঠ্য তথ্য। এর মধ্যে থেকে প্লাস এর পরে যেটা আসতেছে সেটা হলো আপনার কবি বা লেখক বা ঔপন্যাসিক বা নাট্যকার, এদের পরিচিতি বা পাঠ পরিচিতি। এই যে আপনি যে পাঠটা পড়লেন তার তো একটা পরিচিতি আছে, কোন গদ্য থেকে নেওয়া হয়েছে, কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, কোথা থেকে নেওয়া হয়েছে, বা এটার বিষয়বস্তু কি, অনেক ধরনের আপনার লেখক কবি কে কত সালে জন্মগ্রহণ করলো, কত সালে মৃত্যুবরণ করলো, তার কাব্যগ্রন্থ কোনটি, এই ধরনের যে কোশ্চেন গুলো, এই দুইটা পার্ট মিলে সাধারণত 5% বা 10% কোশ্চেন থাকে ফার্স্ট পেপার রিলেটেড যে কোশ্চেন গুলো। এগুলা হলো, দেখেন এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পাঠ বা চরিত্রের বিষয়বস্তু, যেমন এখানে যদি বলি আমরা অনুপমের চরিত্রটি নিচের কোনটির সাথে মিলে, মজিদের চরিত্রটি নিচের কোনটির সাথে মিলে না, এই ধরনের যে কোশ্চেন গুলা, এই কোশ্চেন গুলা কিন্তু এরকম, ঠিক আছে। তারপরে যেটা আছে আপনার যে উক্তি, এটা কার উক্তি, এটা উক্তি বা রচনার অন্তর্গত, এটা কোন রচনার অন্তর্গত, এই ধরনের কিছু প্রশ্ন থাকে, এগুলাও কিন্তু এই 10% কভার করে। এইটাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে এই জায়গাটা বেশি ফোকাস করে। আর এই ফোকাস করার জন্য আমরা আমাদের শীটের মধ্যে প্রথম 100, 200, 300 পর্যন্ত এই অংশটা আলোচনা করা হয়েছে। এই 300 এমসিকিউ যদি আপনি খুব ভালো করে পড়েন, তাহলে এখান থেকে যে আমাদের 10% কোশ্চেন, অর্থাৎ টোটাল ধরেন আপনার 15টা প্রশ্ন, এই 15টা প্রশ্নের মধ্য থেকে যদি 5টা প্রশ্ন আসে, তো আমরা 15টা প্রশ্নের মধ্য থেকে যদি 5টা প্রশ্ন আমাদের ফার্স্ট পেপারে থেকে আসে, 5টার মধ্য থেকে 4টা প্রশ্ন আমরা আশা করি এর মধ্য থেকেই থাকবে। এই হলো মূল বিষয়টা, এটা আপনাকে বুঝতে হবে। আচ্ছা, এটা গেল হলো আমাদের বাংলা প্রথম পত্র, এখানে লেখা আছে। আচ্ছা, এরপরে দেখেন আমরা চলে আসতেছি বাংলা দ্বিতীয় পত্রে। আমি আস্তে আস্তে রিল্যাক্সে আলোচনা করার চেষ্টা করব। আপনিও আপনারা যারা আছেন, যারা এই ভিডিওটা দেখছেন বা উপভোগ করছেন, তারা অবশ্যই রিল্যাক্সে আস্তে 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 বসে বসে দেখবেন এবং প্রয়োজনে খাতা কলম হাতে রাখবেন। লিখে 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 আপনি বিষয়বস্তুগুলা উদ্ঘাটন করার চেষ্টা করবেন। এবং এই পুরো ভিডিওটা দেখার পরে আপনি যদি আপনার বই নিয়ে 3 থেকে 4 ঘন্টা বসেন, তাহলে বাংলা পাঠটা কিন্তু আপনার কাভার হয়ে যাইতেছে। হ্যাঁ, কোনো ব্যাপার না, আপনি সুন্দরভাবে বিষয়টা উপভোগ করার চেষ্টা করেন। তো যাই হোক, মাঝে মাঝে উচ্চারণ হয় না, কিছু মনে করবেন না। তো আমরা বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আসতেছি। বাংলা দ্বিতীয় পত্র, হ্যাঁ,
আপনারা জানেন ইউনিটে বাংলা দ্বিতীয় পত্র থেকে সবচেয়ে বেশি প্রশ্ন থাকে। আচ্ছা, এখানে কোন কোন জায়গাটাকে নক করা হয়, কোন কোন জায়গাটাকে নক করব, এই বিষয়টা কিন্তু আমাদের বুঝতে হবে যে কিভাবে আমরা আচ্ছা দেখেন, বাংলা দ্বিতীয় পত্রে আসলে কোন কোন টপিকস থেকে আমাদের প্রশ্ন থাকার কথা, যেহেতু ঢাকা ইউনিভার্সিটি তাদের ওয়েবসাইটে বলেছে বাংলা এবং ইংরেজি প্রশ্ন তিনারা করবেন কোথা থেকে, তাদের পাঠ্যসূচির আলোকে, তাদের পাঠ্যসূচির আলোকে না, আপনাদের পাঠ্যসূচির আলোকে, অর্থাৎ আপনাদের বাংলা প্রথম পত্র, দ্যাট মিন্স বাংলা এবং ইংরেজি যে পাঠ্যসূচিতে আপনারা এইচএসসি পরীক্ষা ফেস করতে যাচ্ছিলেন, করতে পারেন নাই, ঠিক আছে, ফেস করতে যাচ্ছিলেন, ওই পাঠ্যসূচির আলোকেই কিন্তু আপনাদের প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। তো আপনি লক্ষ্য করেন আপনাদের প্রথমে কি ছিল, উচ্চারণ, আপনি স্মরণ করে দেখেন উচ্চারণ। আচ্ছা, দ্বিতীয়তে কি ছিল, বানান। আচ্ছা, বানানের পরে কি ছিল, পদ প্রকরণ। আমি আপনাদের সিরিয়ালি নাম্বারগুলো টান দিচ্ছি গ্রামারের মধ্য থেকে। আচ্ছা, পদ প্রকরণের পরে কি ছিল, আচ্ছা দেখেন এখানে কিন্তু চারটা বিষয় ছিল খুবই ওতপ্রোতভাবে জড়িত। সেটা হলো একটা আপনার প্রত্যয়, প্রত্যয়ের পরে কি আসতেছে, সমাস, সমাসের পরে কি আসতেছে, উপসর্গ, উপসর্গের পরে কি আসতেছে, সন্ধি। চারটাই কিন্তু ভাইটাল ইম্পর্টেন্ট, তাই না? আচ্ছা, এরপরে কি ছিল, বাক্য রূপান্তর। আপনাদের আমি গ্রামার পার্টটা তুলে ধরতেছি, আসলে কি ছিল আপনাদের সেখান থেকে কি পড়তে হবে, বাক্য রূপান্তর। এরপরে ছিল অপপ্রয়োগ, শুদ্ধিকরণ, বানান শুদ্ধিকরণ, এক্স ওয়াই জেড শুদ্ধিকরণ, এগুলো কিন্তু। এরপরে কি ছিল, পারিভাষিক শব্দ। তারপরে কি ছিল, অনুবাদ, ওই প্রবাদ প্রবচন থেকে কিছু একটা ইংরেজি বাক্য দিয়ে সেটা বাংলা করতে বলতে পারে। আচ্ছা দেখেন, এরপরে ভোকাবুলারি সাইটের মধ্য থেকে যেগুলো লাগে, অর্থাৎ একটা রচনা লিখতে গেলে যে শব্দগুলো লাগে, সেই শব্দ সম্ভারগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ। আচ্ছা, এক কথায় প্রকাশ প্লাস এখানে অনেক সময় প্রবাদ প্রবচন কিছু আসে, যেগুলো আমাদের বাক্য গঠনে সহযোগিতা করে। প্রবাদ প্রবচন, এটা কিন্তু আপনার টোটাল সিলেবাস বাংলা দ্বিতীয় পত্রের। বাংলা দ্বিতীয় পত্রে এর বাইরে কিন্তু আপনার কোনো কিছুই আসার কথা না সিলেবাসের মধ্যে, যেগুলো আমরা পড়তেছি। তো আমরা এইগুলো একটু ধারাবাহিকভাবে আলোচনা করি। তো আমরা জানি অনেকেরই এই জায়গাটা অনেকটাই সমস্যা আছে, প্রত্যয়, সমাস, উপসর্গ, সন্ধি। কারণ এখান থেকে দেখা যায় চারটা আইটেমের মধ্য থেকে বেশিরভাগ সময় চারটা প্রশ্নই থাকে। প্রত্যয় থেকে একটা থাকে, সমাস থেকে একটা থাকে, উপসর্গ থেকে একটা থাকে, সন্ধির থেকে একটা থাকে। তো আমরা এই চারটা নিয়ে আগে একটু আলোচনা করি পর্যায়ক্রমে। তো আমরা মনে হয় সিলেবাসটা দেখে নিয়েছি, সিলেবাসটা কিন্তু আমাদের এতটুকু। আচ্ছা, তো এখন আমরা খেয়াল করি, আমরা আলোচনা করব প্রথমে প্রত্যয়, মানে গেলেন প্রাইমারি আলোচনা, প্রাথমিক আলোচনা। এখন প্রথমে আমরা জানি নি, দেখেন প্রত্যয়, সমাস, সন্ধি, উপসর্গ, এগুলা এই চারটার মধ্যে বেসিক পার্থক্যটা আগে আমরা জানে নেওয়ার চেষ্টা করবো। চারটা কি জিনিস আসলে, দেখেন এই চারটার কাজই কিন্তু একদম সেম এক। অর্থাৎ আমরা যদি বলি যে আপনাদের গ্রামে 50টা পরিবার আছে, 50টা পরিবারের প্রত্যেকটা পরিবারের কর্তার একটা দায়িত্ব আছে, তার পরিবারকে পরিচালনা করা। সবার কাজ কিন্তু একই, তার পরিবারকে পরিচালনা করা। কিন্তু এখানে দেখেন একটা বিষয়, কে কিভাবে পরিচালনা করবে সেটা কিন্তু তার ব্যাপার। একজন মাছ বিক্রি করে পরিচালনা করতে পারে, একজন জমিতে হাল চাষ করে পরিচালনা করতে পারে, একজন ব্যাংকে চাকরি করে তার সংসার পরিচালনা করতে পারে, একজন কলেজে শিক্ষকতা করে তার সংসার পরিচালনা করতে পারে। তো অনুরূপ ভাবে এখানে দেখেন চারটা যে জিনিস আছে, প্রত্যয়, সমাস, সন্ধি, উপসর্গ, এদের চারজনের কাজ কিন্তু একই, সেটা হলো নতুন শব্দ গঠন করা। আর কিন্তু এদের কোনো কাজ নাই, মূল কাজটা হলো নতুন শব্দ গঠন করা। আচ্ছা, এখন আপনি খেয়াল করেন, নতুন শব্দ গঠন করা এদের কাজ। নতুন শব্দ যে এরা গঠন করবে, কে কোন উপায়ে গঠন করবে এটা যার যার ব্যাপার, তাই না? যেমন প্রত্যয় এক নিয়মে নতুন শব্দ গঠন করে, সন্ধি আর এক নিয়মে,
উপসর্গ আরেক নিয়মে, সমাস আরেক নিয়মে, চারটা ভিন্ন নিয়মে নতুন শব্দ গঠন করে, যে কারণে কিন্তু এদের ভিন্ন ভিন্ন নাম হয়েছে। আর তা যদি না হইতো তাহলে তো একটাই নাম হইতো, নতুন শব্দ গঠক। চারটার নামে কিন্তু একই হইতো, নতুন শব্দ গঠক, যারা নতুন শব্দ গঠন করে, এটাই কিন্তু বোঝা যেত। কিন্তু চারটার ভিন্ন ভিন্ন নাম হয়েছে এই কারণেই, যেহেতু চারটা ভিন্ন উপায়ে নতুন শব্দ গঠন করে। দেখি আমরা প্রত্যয় কিভাবে নতুন শব্দ গঠন করে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু ব্যাপারটা বুঝতে পারবো যে প্রত্যয় কিভাবে নতুন শব্দ গঠন করে। এটা জানার আগে আমাদের দেখতে হবে যে আসলে প্রত্যয় জিনিসটা কি। প্রত্যয়টা হলো, দেখেন, প্রথমে আমরা যে কোনো একটা শব্দ নিলাম, আমরা ধরেন নিলাম ইতিহাস। আচ্ছা, ইতিহাসের সাথে আমি যোগ করে দিলাম ইক। আচ্ছা, সমান সমান এই শব্দটা হয়ে গেল ঐতিহাসিক। ইতিহাস আর ঐতিহাসিক দুইটা কিন্তু ভিন্ন শব্দ। ইতিহাসটা হলো নাউন, বিশেষ্য পদ, আর ঐতিহাসিকটা কি, অ্যাডজেক্টিভ। তার মানে নতুন শব্দ কিন্তু গঠন হয়ে গেছে। এই শব্দের সাথে ইতিহাস, এই শব্দটার সাথে কি যোগ হয়েছে, ইক যোগ হয়েছে। তাহলে দেখেন, এই যে শব্দের সাথে যা যোগ হইল, অর্থাৎ কোন শব্দের শেষে অতিরিক্ত যে অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়, এই ইকের কিন্তু কোনো অর্থ নাই। তার মানে অর্থযুক্ত একটা শব্দের ডান পাশে, অর্থযুক্ত একটা, অর্থ সম্পন্ন একটা শব্দের ডান পাশে যে অতিরিক্ত অর্থহীন যেটা যোগ হয়, অর্থহীন যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়, ওইটার নাম কিন্তু প্রত্যয়। প্রত্যয় কিন্তু অন্য কিছু না, অর্থাৎ এই ঐতিহাসিক শব্দটা কিন্তু প্রত্যয় না। হ্যাঁ, ইতিহাস শব্দটা কিন্তু প্রত্যয় না, প্রত্যয় হলো ইক। অর্থাৎ অর্থযুক্ত বা অর্থপূর্ণ কোন শব্দের শেষে, অর্থপূর্ণ কোন শব্দের শেষে যখন অর্থহীন কোন বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হইতেছে, ওইটার নাম প্রত্যয়। তাহলে এইটার নাম হলো প্রত্যয়। তো এখন আপনার মনের ভিতরে প্রশ্নই আসতে পারে, তাহলে এটার নাম কি? এটার নাম হলো প্রকৃতি। আচ্ছা, এখন আপনারা আসতে পারে, তাহলে এটার নাম কি? নতুন যে শব্দ গঠন করলাম, এটার নাম কি? প্রকৃতির সাথে প্রত্যয় যোগ হইয়া যে নতুন শব্দটা গঠন করলো, এটার নাম হলো প্রত্যয়ান্ত শব্দ। প্রত্যয়ান্ত শব্দ, এই যে শব্দটা গঠন করলো, এই শব্দটার নাম হলো প্রত্যয়ান্ত শব্দ। তার মানে প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হইয়া যে নতুন শব্দ গঠন করলো, এই শব্দটার নাম হলো প্রত্যয়ান্ত শব্দ। তো আমরা প্রত্যয়ের মূল কথাটা জানলাম, তো আমরা এখানে প্রকৃতির মূল কথাটা একটু জেনে নেই, তখন আমাদের বিষয়টা কিন্তু আরো ক্লিয়ার হবে। প্রকৃতির মূল কথাটা কি, যে আমাদের আসলে প্রকৃতিটা কি। দেখেন, আমরা কিন্তু বুঝতেছি প্রকৃতিটা কি, অনেকটাই বুঝে ফেলছি। প্রকৃতি হলো মূলটা, অর্থাৎ মূল যে শব্দটা অথবা মূল যে ধাতুটা, মূল যে ক্রিয়াটা। দেখেন, এই প্রকৃতি দুই ধরনের, একটা হলো নাম প্রকৃতি, আরেকটা হলো ক্রিয়া প্রকৃতি। তো আমরা যদি বলি নাম প্রকৃতিটা কি, যেটা দ্বারা কোনো নাম বোঝায়, ক্রিয়া প্রকৃতিটা কি, যেটা দ্বারা কোনো কাজ বোঝায়। ঠিক আছে, এখানে নাম প্রকৃতি আমরা যদি এখানে নিয়ে আসি মিতা, একটা শব্দ নিয়ে আসলাম মিতা। এটা কিন্তু এই মিতা এর সাথে যদি আমি ধরেন এই যে মিতা, এই শব্দটা নিয়ে আসলাম মিতা, এর সাথে আমরা লি যোগ করে দিলাম। ঠিক আছে, অথবা এখানে আমরা যদি মিতা না নিয়ে আসে, অন্য একটা শব্দ নিয়ে আসি, ওই যে যেটা আমি বললাম ইতিহাস। আপনি বলেন ইতিহাস দ্বারা কি কোনো কাজ বোঝাইতেছে? কাজ বোঝাইতেছে না। তাহলে এটাই কিন্তু আমাদের নাম প্রকৃতি। আর যেটা দ্বারা কোনো কাজ বোঝাইতেছে, ওইটার মূলটা, যেমন মনে করেন যে খাওয়া, এটার মূলটা কি আসলে? খা। এটাই কিন্তু আমাদের ক্রিয়া প্রকৃতি। ঠিক আছে, তার মানে এটা আপনি আরো একটু ভালো করে বোঝার জন্য, ক্রিয়া প্রকৃতিটা আরো ভালো করে বোঝার জন্য, আপনি ধরেন এখানে একটা শব্দ লিখলেন তুই, এরপরে ভার্বের যে রূপটা আপনি লিখতে পারেন, যেমন তুই যা, তুই খা, তুই পর, হ্যাঁ, তুই হাস। হ্যাঁ, তার মানে আমি কিন্তু বলতে পারবো না তুই যাওয়া, তুই খাওয়া, তুই পড়া, তুই হাসা, এটা বলতে পারবো? মানে তুই যা, তুই খা, তুই পর, তুই হাস। তো এরকম এই যে আমি খা জিনিসটা নিয়ে আসলাম, অর্থাৎ ক্রিয়ার যে মূল, এটাই কিন্তু আমাদের আসতেছিল ক্রিয়া প্রকৃতি। আর ক্রিয়ার মূলকে আরেকটা নাম আছে, সেটা হলো ধাতু। ক্রিয়ার মূলকে কি বলে? ধাতু বলে। আর নাম প্রকৃতি যেটা, এই নাম প্রকৃতির আরেকটা নাম আছে, সেটার নাম হলো প্রাতিপদিক। দেখেন তো ব্রাদাররা, এখানে মূল কথাটা আপনি বোঝার চেষ্টা করবেন যে আমরা যে কোনো একটা শব্দ নিয়ে আসলাম, যে শব্দটা, যেমন ধরেন আমি নিয়ে আসলাম
নদী, এটা কিন্তু একটা মূল শব্দ, এটা দ্বারা কিন্তু কোনো কাজ বোঝাইতেছে না, বোঝাইতেছে? আচ্ছা, আমি যদি এই নদীর সাথে যোগ করি নদী যোগ মাতৃক, তাহলে কি হলো শব্দটা? নদী মাতৃক। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে এইখানে আমি আমার যে প্রাতিপদিক বা নাম প্রকৃতি বা মূল শব্দের সাথে যেটা যোগ করব ওইটার কিন্তু কোনো অর্থ থাকা যাবে না, অর্থাৎ ডান পাশেরটার কোনো অর্থ থাকা যাবে না। যদি অর্থ থাকে তাহলে কিন্তু আর হচ্ছে না। যেমন আমি যদি এখানে বলি উপন্যাস, এই উপন্যাসটা কি? আমার একটা মূল শব্দ। আচ্ছা, আমি এখানে লিখলাম ধর, এটি কিন্তু আমার একটা মূল শব্দ। ধর মানে ওই ধর ধর ধর, এভাবে কিন্তু আমরা অনেক সময় বলি যে ধরার কথা, ধরা নামক কাজ থেকেই ধর শব্দটা আমাদের আসছে। তো আমি এই উপন্যাসের সাথে যদি আমি কোনো কিছু যোগ করি, উপন্যাস, এটা দ্বারা কোনো কাজ বোঝাইতেছে না, যোগ ইট। আচ্ছা, ধর এর সাথে আমি যোগ করলাম এ, ঠিক আছে? তো আপনি এখানে দেখেন এটা হইতেছে হলো উপন্যাসিক, ঔপন্যাসিক। আচ্ছা, আর এখানে ধর যোগ এ শব্দটা আসতেছে হলো ধরে, এভাবে চলে আসতেছে না? তাহলে আপনি লক্ষ্য করেন যে আমরা মনে হয় প্রকৃতি বিষয়টাকে আমরা বুঝতে পারতেছি। তো নাম প্রকৃতির আলাদা একটা নাম আছে, সেটা হলো প্রাতিপদিক। মাঝে মাঝে কিন্তু আমি এই প্রাতিপদিক কথাটা উল্লেখ করব, তখন কিন্তু আপনাকে বুঝতে হবে। আর মাঝে মাঝে আমি ধাতু কথাটা উল্লেখ করব, তখন আপনাকে বুঝতে হবে। এইখান থেকে আমরা প্রত্যয়ের মূল কথাটা এখন কিন্তু জানে নেব। সেটা হলো প্রত্যয় কিন্তু আমাদের বেসিক আলোচনা প্রায় শেষের পথে। দেখেন বিষয়টা হলো যে আমরা এইভাবে নিলাম চল, এখানে একটা রুট চিহ্নর মতো, একটা রাইট চিহ্নর মতো আমরা ব্যবহার করি। কেন ব্যবহার করি জানেন? চল এটা দ্বারা কিন্তু কোনো কাজের মূল বোঝাইতেছে, ক্রিয়ার মূল বোঝাইতেছে। আর মূল ইংরেজিতে কি বলা হয়? রুট। সেই রুটটা আমরা ব্যবহার করতেছি রাইট চিহ্নের মতো। চল যোগ আ। দেখেন এখানে চল শব্দটার কিন্তু একটা অর্থ আছে, যেটা দ্বারা কোথাও গমন বা যাওয়া বোঝাচ্ছে। কিন্তু আ, এটা দ্বারা কি কোনো অর্থ আছে? অর্থ নাই। তার মানে এটা হলো প্রত্যয়। আচ্ছা, এই দেখেন, আর এটা কি? ধাতু। ধাতু মানে এটা কিন্তু প্রকৃতি, ঠিক আছে? আচ্ছা দেখেন, ধাতুর সাথে যখন প্রত্যয় যোগ হইতেছে তখন এটার নাম হলো কৃৎ প্রত্যয়। ধাতুর সাথে যখন প্রকৃতি যোগ হইতেছে তখন, সরি, ধাতুর সাথে যখন আপনার প্রত্যয় যোগ হইতেছে তখন এইটার নাম হলো কৃৎ প্রত্যয়। এই যে আটা কিন্তু কৃৎ প্রত্যয়, চল কিন্তু কৃৎ প্রত্যয় না, চলটা হলো ধাতু, বুঝছি না? আচ্ছা, সমান সমান আমরা যখন এটাকে লিখবো চলা, চলা লেখার সাথে সাথে কিন্তু একটা নতুন শব্দ গঠন হয়ে গেল। যে নতুন শব্দ গঠন হয়ে গেল এটাকে কিন্তু আমরা বলতাম প্রত্যয়ান্ত শব্দ। এখন কি বলবো? কৃৎ প্রত্যয়ান্ত শব্দ। কৃৎ প্রত্যয়ান্ত শব্দকে আরো সংক্ষেপে বলা হয় কৃদন্ত। এটার নাম হয়ে গেল কি? কৃদন্ত শব্দ। তাহলে আমরা কি বুঝতে পারবো কৃদন্ত শব্দটা কি? একেবারেই সহজ কিন্তু কৃদন্ত শব্দ। অর্থাৎ কৃদন্ত শব্দ হলো ধাতুর সাথে যে কৃৎ প্রত্যয় যুক্ত হয়ে যে নতুন শব্দ গঠন করলো ওটাই হলো কৃদন্ত শব্দ। আমরা আশা করি কৃদন্ত শব্দ বুঝতে পারছি। তার মানে ধাতু, কৃৎ প্রত্যয় এবং কৃদন্ত শব্দ, বাস হয়ে গেল। এরকম যদি আমরা কোনো শব্দ নিয়ে আসি, ধরেন আমরা নিয়ে আসলাম বিমান যোগ ইক। আচ্ছা, এখন খেয়াল করেন বিমান যোগ ইক, বিমান এটা দ্বারা কি বোঝাইতেছে? এটা দ্বারা কি কোনো কাজ বোঝাইতেছে? না, এটা দ্বারা কোনো কাজ বোঝাচ্ছে না। যেহেতু এটা দ্বারা কোনো কাজ বোঝাচ্ছে না তাহলে এটা কি? প্রাতিপদিক, কিন্তু প্রাতিপদিক। আচ্ছা, এই প্রাতিপদিকের সাথে যে প্রত্যয়টা যোগ হইতেছে এটার নামই কিন্তু তদ্ধিত প্রত্যয়, তাই না? প্রাতিপদিকের সাথে যে প্রত্যয়টা যোগ হয় ওটার নাম হলো তদ্ধিত প্রত্যয়, আর ধাতুর সাথে যে প্রত্যয়টা যোগ হয় ওটার নাম হলো কৃৎ প্রত্যয়। তো এটার নাম কিন্তু আমাদের এই যে এখানে যে শব্দটা হবে বৈমানিক, বৈমানিক, তখন এটার নাম হবে কি? তদ্ধিতান্ত প্রত্যয়, তদ্ধিতান্ত শব্দ। অর্থাৎ এই শব্দটার নাম কিন্তু তদ্ধিতান্ত শব্দ, আগেটা কি ছিল? কৃদন্ত শব্দ। তো এখন বলতেছেন এই পর্যন্ত তো বুঝলাম ভাইজান, কিন্তু প্রত্যয় তো আমরা পরিবর্তন করতে পারি না, প্রত্যয় তো করতে পারি না, ঠিক আছে? সেটাই আমি পর্যায়ক্রমে আসতেছি, ধৈর্য ধারণ করেন যে আসলে কোনটা কি আমরা একটু বোঝার চেষ্টা করতেছি। তো এখানে প্রত্যয়ের মূল কথাটা কি? একটা
প্রাতিপদিকের সাথে অথবা ধাতুর সাথে অতিরিক্ত যে অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় ওটার নামই প্রত্যয়। আর ধাতুর সাথে যদি অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে যে কৃদন্ত পদ শব্দ গঠন করে, এটা কিন্তু ধাতুর সাথে যে অর্থহীন যেটা যুক্ত হয় সেটা হলো কৃত প্রত্যয়। আর শব্দ বা প্রাতিপদিকের সাথে যেটা যুক্ত হয় সেটা হলো তদ্ধিত প্রত্যয়। আচ্ছা, তদ্ধিত প্রত্যয় কৃত প্রত্যয় যুক্ত হয়ে যে নতুন শব্দ গঠন করে ওটাকে বলা হয় কৃদন্ত শব্দ। আর যেটা মনে করেন যে আপনার তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে যে নতুন শব্দ গঠন করে ওটার নাম তদ্ধিতান্ত শব্দ। আশা করি এই বিষয়টা আমরা ক্লিয়ার। আচ্ছা, নেক্সট আমরা আসতেছি উপসর্গ। দেখেন, এই উপসর্গটাকে আমরা একটু কাছাকাছি কেন নিয়ে আসতেছি আপনি একটু ভালো করে বোঝার চেষ্টা করলেই হবে। উপসর্গটা যেমন প্রত্যয়ের ক্ষেত্রে আমরা দেখছি পরে আপনার অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হইতেছে, আর এটা কি কোন শব্দের পূর্বে অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। পূর্বে যুক্ত হয়ে যেটা নতুন শব্দ গঠন করে ওইটা কিন্তু উপসর্গ। অর্থাৎ পূর্বে যে বর্ণহীন মানে কি বলবো আমি, অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়েছে, ওই অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টির নাম কিন্তু উপসর্গ। উপসর্গ কিন্তু শব্দটা না, শব্দটা নতুন শব্দ। ঠিক আছে, যেমন আমি এখানে বললাম তাপ। তাপ মানে কি? তাপ, তাপ মানে তো তাপই, গরম লাগে, তাই না? আচ্ছা, কিন্তু আমি যদি এখানে বসাই প্রতাপ, নতুন শব্দ হয়ে গেল না? এই যে আপনার প্রো, এটাই কিন্তু উপসর্গ। প্রতাপ কিন্তু উপসর্গ না, প্রতাপ হলো নতুন শব্দ, এটার নাম উপসর্গ জাত শব্দ। উপসর্গ জাত শব্দ অর্থাৎ উপসর্গ দিয়ে নতুন শব্দ গঠিত হয়েছে। আচ্ছা, যেমন আমি যদি এখানে লিখি ধান, ধান মানে ওই যে ধান থেকে চাল হয়, ওই চাল মানে আমরা কি করি, রান্না করি, ভাত খাই, এটাই কিন্তু ধান। কিন্তু আমি যদি এখানে বলি প্রধান, ঠিক আছে, তার মানে এখন কিন্তু আর ধান নাই, খাদ্যশস্য নাই, এখন হেড হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনি দেখেন এই যে পূর্বে আমরা যেটা যোগ করতেছি নতুন শব্দ গঠনের জন্য, পূর্বে যেটা যোগ করতেছি এটার নাম হলো উপসর্গ। তো এখন এরপরে আমরা উপসর্গের মূল কথাটা বুঝে গেছি, পরে আমরা উপসর্গের ইউজ নিয়ে আলোচনা করব। এরপরে আমরা সন্ধি। দেখেন, এতক্ষণ আমরা দেখছি আমাদের প্রত্যয়ের ক্ষেত্রে কোন শব্দের ডান পাশে অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়েছে, আর উপসর্গের ক্ষেত্রে কোন শব্দের বাম পাশে কি অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়েছে। সন্ধি আছে না, সন্ধি, এটা হলো কোনো পাশেই অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হবে না। এটা দুইটা পাশেই অর্থপূর্ণ দুইটা শব্দ থাকবে, অর্থপূর্ণ দুইটা শব্দ। যেমন আপনি লক্ষ্য করেন, এটা যদি বলি আমরা বিদ্যা, আর একটা হলো আলয়, এই দুইটা শব্দ নিলাম, খেয়াল করেন, বিদ্যা শব্দের অর্থ কি? শিক্ষা, স্বাভাবিক। আচ্ছা, আলয় শব্দের অর্থ কি? ঘর। এই দুইটা শব্দেরই কিন্তু অর্থ আছে এবং রিলেটেড। যে ঘরে বিদ্যা শিক্ষা দেওয়া হয় এটাই তো বিদ্যালয়। তো এখানে দেখেন দুইটা শব্দেরই অর্থ আছে এবং দুইটা শব্দই রিলেটেড, একে অপরের ঘনিষ্ঠ। এই অবস্থায় এই বিদ্যা বলতেছে এরা একটা সন্ধি করে, চুক্তি করে। হ্যাঁ, বিদ্যা বলতেছে তোমার শেষ বর্ণটা আমাকে দাও। আলয়, আলয়কে বলতেছে সরেয়া, এই যে আকার মানে সরেয়া। আলয় বলতেছে তোমার শেষ বর্ণটা, তোমার প্রথম বর্ণটা আমাকে দাও। এখানেও কিন্তু সরেয়া। তো সরেয়া আর সরেয়া এরা দুজন যুক্ত হয়ে কি হইলো, আর একটা সরেয়া হইলো, সমান সমান আকার হইলো। তাই দেখেন এটা কি হয়ে যেতেছে, বিদ্যা যোগ আলয় সমান সমান বিদ্যালয়। তার মানে আমরা এখানে কি বলবো, সন্ধির সংজ্ঞার ক্ষেত্রে দুইটি বর্ণের মিলনকে, তাই না, দুইটি বর্ণের মিলন, কিন্তু কোন বর্ণের মিলন? প্রান্তিক বর্ণ কিন্তু, অর্থাৎ প্রথম শব্দের শেষ বর্ণ আর দ্বিতীয় শব্দের প্রথম বর্ণ, দুইটা শব্দেরই কিন্তু অর্থ আছে, দুইটা শব্দেরই অর্থ আছে। ঠিক আছে, এই যে দুইটা শব্দের অর্থ আছে এবং একে অপরের ঘনিষ্ঠ। বিদ্যালয় বলতে বিদ্যাকেও বোঝায়, আলয়কেও বোঝায়। ঠিক আছে, অর্থাৎ এর সাথে বিদ্যা এবং আলয়, ঘর, দুইটাই জড়িত। বিদ্যালয় বলতে যদিও আলয়কে বোঝায়, কিন্তু এখানে কিন্তু বোঝাইতেছে ওর মধ্যে, ওই আলয়ের মধ্যে কি বিদ্যা শিক্ষা দেওয়া হয়, একটা অর্থের সাথে আরেকটা কিন্তু খুবই রিলেটেড। এটাই কিন্তু সন্ধি। ঠিক আছে, যেমন আপনি এখানে বিদ্যা জমা আলয় সমান সমান আমরা লিখলাম বিদ্যালয়। ধরেন আপনার আসলে হিমালয়, আপনি লিখলেন হিমাযোগ আলয়, এটি কিন্তু কাটা, কারণ হিমা এই শব্দটার কিন্তু কোনো অর্থ নাই। হ্যাঁ, এটা কারো নাম হইতে পারে, এক্স ওয়াই জেড, আপনার আমার অনেকের নাম হইতে পারে, কিন্তু এখানে মূল শব্দটা কি? হিম।
হিম যোগ আলয়, হিম শব্দের অর্থ ঠান্ডা বা বরফ। এখানে ম বলতেছে তোমার সরেয়টা আর আলয়ের সরেয়াটা, দুইটা মিলে কিন্তু আবারও আকার হয়ে যাইতেছে, তাই মিলে কিন্তু এখানে কি হইতেছে হিমালয়। তার মানে দুইটা শব্দেরই কিন্তু অর্থ আছে। যখন দুইটা শব্দেরই অর্থ আছে তখনই দুইটা বর্ণে মাঝখানের অর্থাৎ প্রথম শব্দের শেষ বর্ণ, শেষ শব্দের প্রথম বর্ণ, এই দুইটার মধ্যে যে সংযোগটা হইতেছে, বর্ণে বর্ণে যে মিলনটা করতেছে, এটাই কিন্তু আমাদের কি সন্ধি। আশা করি সন্ধিটা আমরা বুঝছি জিনিসটা কি, মূল কথাটা। কিন্তু সমাস আমি যদি এখানে দেখেন, খুব ভালো করে খেয়াল করবেন সমাসটা কি। সমাসটা কিন্তু এই বর্ণে বর্ণে শব্দে শব্দে এমে না। সমাসটা একটা বাক্যের মতো, কতগুলো শব্দ একটা শব্দে পরিণত হবে। ঠিক আছে, কেমনে দেখেন, এখানে যদি আমি বলি আপনাকে সিংহাসন, এই কথাটা যদি বলি সিংহ যোগ আসন সমান সমান আপনাকে লিখতে বললাম সিংহাসন, সিংহাসন, এটা কিন্তু হয় নাই কাটা। কেন জানেন? দেখেন এখানে সিংহর আলাদা অর্থ আছে, আসনেরও আলাদা অর্থ আছে, কিন্তু সিংহাসন দ্বারা সিংহের আসন কিন্তু বোঝায় না। যেমন বিদ্যালয় দ্বারা বিদ্যা অর্জনের ঘর বোঝায়, সিংহাসন দ্বারা এটা কি বোঝায়? সিংহ যে ঘরে থাকে সেটা বোঝায়? বোঝায় না। যে কারণে এটা কিন্তু সন্ধি না। এটা কি আমাদের এই যে এটা আমরা নিয়ে আসতেছি সিংহ চিহ্নিত আসন, মানে এখানে সিংহের চিহ্ন দেওয়া আছে, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। তার মানে সিংহ আর আসন মিলে সিংহাসন হয়ে গেছে। কিন্তু এই দুইটা শব্দ এক পদে পরিণত হয়েছে, বা কতগুলো শব্দ একটা পদে পরিণত হয়েছে, এটাই কিন্তু আমাদের সমাস। সমাস আর সন্ধির মধ্যে কিন্তু আমরা গুলিয়ে ফেলি। ঠিক আছে, সমাসটা কি আসলে খুব ভালো করে বোঝানো লাগবে, যে সমাসটা হলো কতগুলো পদ এক পদে পরিণত হইতেছে, আর ওইটা সন্ধি করার কোনো সুযোগ নাই। কেন সুযোগ নাই? দেখেন আপনি সিংহাসন, এটা দ্বারা আমরা কি এটা বুঝবো যে আসনে সিংহ থাকে, কিন্তু বিদ্যালয় দ্বারা কিন্তু এটাই বোঝায় যে ঘরে বিদ্যা অর্জন করা হয়। হিমালয় দ্বারা এটাই বোঝা হয় যে ঘরে বা যে আলয়ে হিম থাকে, মানে বরফ থাকে। তার মানে এখানে যে আসনে সিংহ থাকে সেটা কি সিংহাসন? বোঝাইতেছে না। যদি আমরা বলি নীল আকাশ, হ্যাঁ এটা আপনি এইভাবে কিন্তু ধরেন এভাবে আছে নীল আকাশ, তো আপনি করলেন কি এভাবে লিখলেন নীল যোগ আকাশ, নীল আকাশ, আপনার সন্ধির নিয়মে করে গেলেন, কিন্তু এটা সন্ধি না। নীল আকাশ বলতে কি যে আকাশে নীল থাকে সেটা কি নীল আকাশ? না, এটা হলো নীলটা আকাশের একটা বৈশিষ্ট্য। এই নীল আকাশ বলতে এখানে আকাশকেই বোঝাচ্ছে, নীলকে কিন্তু বোঝাচ্ছে না। কিন্তু যখনই দুইটাকেই বোঝাবে তখনই কিন্তু এটা কি হয়ে যাবে? সন্ধি হয়ে যাবে। যখন দুইটাকে বোঝাবে না, একটাকে বোঝাবে, অর্থাৎ পাঁচটা থাকলেও তার মধ্যে থেকে একটাকে বোঝাবে, ঠিক আছে, তখন ওইটা হয়ে যাইতেছে কি সমাস। এই কিন্তু সমাস আর সন্ধির মধ্যে পার্থক্য। দেখেন আপনারা যারা ডাবিতে পরীক্ষা দিতে যাচ্ছেন বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, হ্যাঁ ঠিক এরকম থাকে প্রশ্নটা। দেখেন নিচের কোনটি সমাসবদ্ধ শব্দ নয়? প্রশ্ন, নিচের কোনটি সমাসবদ্ধ শব্দ নয়? তো আপনার এখানে ক দিয়ে দিল সমাসবদ্ধ শব্দ নয়, দিয়ে দিল এখানে নীলাকাশ, খ দিয়ে দিল সিংহাসন, আচ্ছা গ দিয়ে দিল হিমালয়, আচ্ছা এখানে আপনার ঘতে দিয়ে দিল ভ্রমর কালো। চারটা শব্দ দিয়ে দিল। সত্যিকার অর্থে যদি আপনি না বুঝেন আপনার জন্য কিন্তু এটা অ্যান্সার করা খুব মুশকিল। অর্থাৎ আমি এখানে ভুল বলছি বোধ হয়, নিচের কোনটি সমাসবদ্ধ শব্দ নয়? ঠিক আছে, ঠিক আছে। দেখেন এই নীল আকাশ, এটা কিন্তু সমাসবদ্ধ শব্দ। নীল যে আকাশ, সিংহাসন সিংহ চিহ্নিত আসন, কারণ নীল আর আকাশ এখানে আকাশকে বোঝাইতেছে, সিংহাসনের মধ্য থেকে এখানে আসনকে বোঝাইতেছে, ভ্রমণ কালোর মধ্য থেকে এখানে কালোটাকে বোঝাইতেছে, কিন্তু হিমালয়ের মধ্য থেকে আলয়টাকে বোঝাইতেছে না, কিন্তু হিম এবং আলয় দুইটাকেই বোঝাইতেছে। যখন দুইটাকে বোঝাইতেছে তখন ওটা সন্ধি। ঠিক আছে, নিচের কোনটি সমাসবদ্ধ শব্দ নয়? আর এই জাতীয় প্রশ্নগুলো
আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষা করেই থাকে। কেন করে জানেন? কারণ আপনি আসলে এই চারটার মধ্যে তফাৎ বুঝেন কিনা সেটা বোঝার জন্য কিন্তু। তো যাই হোক, ঠিক এরকম ভাবে আমাদের কিন্তু আসতে পারে নিচের কোনটি সন্ধিজাত, এরকম লিখব। নিচের কোনটি সন্ধিজাত শব্দ নয়। ঠিক আছে, তার মানে সন্ধির থিকা হয় নাই। নিচের কোনটি সন্ধিজাত শব্দ নয়, তার মানে এখানে প্রথমে লিখে দিল বিদ্যালয়, খতে দিল পরীক্ষা, আচ্ছা, গতে দিল গবেষণা, আচ্ছা, আর ঘতে দিল পকেট মার। ঠিক আছে, এখন আপনি খেয়াল করেন সন্ধিজাত শব্দ নয়। দেখেন এই যে বিদ্যালয়, এটা দ্বারা কি বোঝাইতেছে? বিদ্যা আর আলয় একজন আরেকজনের সাথে সম্পর্ক আছে। পরীক্ষা, পরিযোগ, ইচ্ছা, তার মানে পরি মানে কি? পরিবেদন, পরিভ্রমণ, আর ইচ্ছা মানে যেটা আপনাকে চেক করা হইতেছে। দুইটা শব্দেরই কিন্তু অর্থ আছে। আর গবেষণা, গজক এসনা, এসনা মানেই তো পরীক্ষা, তাই না? আচ্ছা, গরু নিয়ে গবেষণা করা। আচ্ছা, এরপরে দেখেন পকেট মার, এটা কিন্তু পকেট যোগ মার, এটা কিন্তু আপনি বলতে পারবেন না পকেট যোগ মার। ঠিক আছে, বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? পকেট আর মার দুইটার সাথে কিন্তু ওইভাবে সম্পর্ক নাই। এটা হবে কি? পকেট মারে যে। তার মানে আপনি লক্ষ্য করেন এই যে এটা সন্ধিজাত শব্দ না, এটা সমাসজাত শব্দ। আমরা কি বুঝতে পারতেছি এই ধরনের কোশ্চেন গুলা? আচ্ছা, এরকম প্রশ্ন থাকবে, নিচের কোনটি উপসর্গজাত শব্দ? ঠিক আছে, নিচের কোনটি উপসর্গজাত শব্দ? এরকম যদি উপসর্গ জাত শব্দ আসতে পারে, নিচের কোনটি উপসর্গজাত শব্দ? আচ্ছা, এখানে ধরেন আমরা লিখে দিলাম ক নাম্বারে বিনয়। আচ্ছা, উপসর্গজাত শব্দ। আচ্ছা, এরপরে ধরেন আমরা লিখলাম অপচয়। আচ্ছা, গ নাম্বারে আমরা লিখলাম, মনে করেন যে প্রধান। ঘ নাম্বারে লিখলাম বিমল। আচ্ছা, এখানে আপনি লক্ষ্য করেন যে আমাদের যদি আমি এখানে আরেকটু লিখি বিকাশ, এটা লিখলাম। ঠিক আছে, এখন আপনি ভালো করে খেয়াল করেন যে বিনয়, নয়টা যদি আমি বাদ দিয়ে দিই থাকে হলো বি। নয় কি কোনো শব্দ হয় এর ক্ষেত্রে? চয়ও কোনো শব্দ হয় না। ধান একটা শব্দ, তার পূর্বে ঠিক যোগ দিয়েছে। ঠিক আছে, কাশও এরকম কোনো শব্দ না, যে কারণে এটি কিন্তু কারেক্ট। নিচের কোনটি উপসর্গজাত শব্দ, অর্থাৎ উপসর্গ দিয়ে কোন বাক্যটা কোন শব্দটা হয়েছে এটি কিন্তু আমাদের উপসর্গজাত শব্দ। এরকম ভাবে নিচের কোনটি প্রত্যয়জাত শব্দ। আমরা কি এই ধরনের কোশ্চেন গুলো এখন বুঝতে পেরেছি? আচ্ছা, তার মানে হলো যে এই যে ব্যাপারটা তফাৎটা, এই জায়গা থেকে কিন্তু আমাদের প্রচুর কোশ্চেন হয়। তো এখন আমি আলোচনা করবো এগুলা পার্ট ভাবে, যে আপনারা এগুলা কিভাবে নিজেরা এটা সংকলন করতে পারেন, সুন্দরভাবে গেলা আনসার করতে পারেন। আমি এখন আলোচনা করব সমাস নিয়ে। সমাস নিয়ে, যেমন সমাস নিয়ে আমরা আমাদের একটা কথা আছে, সমাস মানে শিখতে লাগে 6 মাস, না 6 মাস লাগবে না। আপনি যদি ঘটনাটা কিন্তু বুঝে ফেলছেন, দেখেন এটা আমরা আলাদাভাবে সমাসও করতে পারবো না, আলাদাভাবে প্রত্যয়ও করতে পারবো না, উপসর্গ বা সন্ধি প্রত্যেকটার সাথে কিন্তু প্রত্যেকের কাজ একই। তাহলে এর পৃথক পৃথক আলোচনার মধ্যে আগে আমি যে আলোচনাটা করলাম, এই আলোচনাটা আমি মনে করি অত্যন্ত জরুরি ছিল। এখন আমি সমাস নিয়ে যদি আলোচনা করি আপনার কাছে বিষয়টা সুস্পষ্ট হবে, আমি মনে করতেছি সুস্পষ্ট হবে। তো আমরা এখন সমাস নিয়ে আলোচনা করব। আচ্ছা, দেখেন আমরা সমাস নিয়ে যে আলোচনাটা করতেছি, প্রথমে দেখেন সমাস, এখানে শব্দটাই কিন্তু স যোগ মাস। ঠিক আছে, তার মানে এখানে কি যোগ হয়েছে? একটা উপসর্গ যোগ হয়েছে। তার মানে এটা কিন্তু একটা উপসর্গজাত শব্দ। মানে সমাস নিজে একটা উপসর্গজাত শব্দ। কথাটা কি আপনারা বুঝছেন? প্রত্যয়জাত না, কিন্তু সন্ধিজাত না। কারণ এখানে মাস, মাসকে বোঝাইতেছে, এর পূর্বে দন্তস্ব যোগ হয়ে সমাস হয়ে গেছে। নিজে একটা উপসর্গজাত শব্দ।
তো আমরা দেখি এই সমাস শব্দের অর্থ কি। প্রথমে আমি একটা উদাহরণ নিয়ে বোঝাইতেছি। ধরেন আমরা লিখলাম সিংহ চিহ্নিত আসন সমান সমান সিংহাসন। আচ্ছা দেখেন এখানে এই যে পদটাকে বলা হয় পূর্ব পদ, মানে আগের পদ, তাই না? আর শেষের এই পদটাকে বলা হয় পর পদ বা উত্তর পদ, মানে পরেরটা পর পদ, আগেরটা পূর্ব পদ, স্বাভাবিক না? আচ্ছা এখানে দেখেন কতগুলা শব্দ কিন্তু এক পদে পরিণত হয়েছে, তাহলে এটার নাম কি? সংক্ষেপণ। আর এই সবগুলা শব্দ যেহেতু মিলিত হয়েছে তাহলে এটার অর্থ কি? মিলন। আর কতগুলা পদ এক পদে পরিণত হয়েছে, তাহলে এটার অর্থ কি বলতে পারি আমরা? এক পদীকরণ। কি বলেন আপনারা? এই সবগুলা বলা যায়। আচ্ছা আর এটাকে দেখা যেতেছে কিসের মতো? একটা বাক্যের মতো। দেখেন তা এটার নাম কি? সমাস বাক্য। অথবা এটার নাম কি? একটা বাক্যের মতো কিন্তু, তাই এটার নাম হইতেছে সমাস বাক্য। অথবা এটাকে বলি আমরা ব্যাস বাক্য, অথবা এটাকে আমরা বলি বিগ্রহ বাক্য। দেখেন কতগুলা নাম, কিছুই না। এই সাইডটা কিন্তু আপনি দেখেন একটু বুঝলেই হয়ে গেল যে জিনিসটা কি। যে প্রথম যে পদটা এটাকে বলতেছি পূর্ব পদ, শেষের যে পদটা এটাকে বলতেছি পরপদ বা উত্তর পদ। ঠিক আছে? আর যেহেতু কতগুলা মিলে সংক্ষেপ হয়ে গেছে তাই এটার নাম কি? সংক্ষেপণ। আর কতগুলা শব্দ মিলিত হয়েছে মিলন। আর কতগুলা শব্দ এক পদে পরিণত হয়েছে তাই এটার নাম কি? একপদীকরণ। আর কতগুলা শব্দ যেহেতু একত্রিত হয়েছে এটাকে আমরা বাক্য বলতে পারি। কি বাক্য? এটা সমাস বাক্য। সমাস বাক্য মানে এই ব্যাসের মধ্যে কি কি আছে, এটা ব্যাস বাক্য। এই বিগ্রহের মধ্যে কি কি আছে, এটা বিগ্রহ বাক্য। আশা করি এই অংশটার নামটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা এরপরে আসেন, নতুন যে শব্দটা তৈরি হলো সিংহাসন। ঠিক আছে? এটা দেখেন সব পদ এক পদে পরিণত হয়েছে তাই এটার নাম কি? সমস্ত পদ। মানে সমস্ত পদ এক জায়গা হয়েছে তাই এটার নাম কি হয়ে গেছে? সমস্ত পদ। এবং দেখেন এটা আসলে কিন্তু এই সবগুলো পদ একত্রিত হয়ে এই সমাসটাকে নিষ্পন্ন করছে, অর্থাৎ প্রতিবেদন করছে, এটাকে শেষ করছে। তাই এটার নাম কি? সমাস নিষ্পন্ন পদ। দেখেন এটা কিন্তু একটা শব্দ, তাই এটা কিন্তু আমরা পদ বলতেছি। আর এখানে কতগুলো শব্দ ছিল তাই এটার নাম কি ছিল? বাক্য। আর এখানে একটা পদ তাই এটা হলো, আর এটার নাম আরেকটা হলো সমাসে আবদ্ধ, সমাসবদ্ধ, সমাসে আবদ্ধ পদ, তাই না? সমাসের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। তাই দেখেন এই অংশটার নাম আমরা বুঝতেছি ব্যাস বাক্য, সমাস বাক্য, বিগ্রহ বাক্য। সমস্ত পদ সমাস নিষ্পন্ন পদ, সমাসবদ্ধ পদ। আশা করি আপনারা বুঝছেন। পরপদ আর পূর্বপদ এই দুইটা যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনি দেখবেন যে সমাসগুলোকে আপনি আলাদা করে ফেলতে পারতেছেন। এই অংশটা আমার মনে হয় না বুঝের আর কিছুই নাই, তাই না? ব্যাখ্যাটা কি পরিষ্কার হচ্ছে না অপরিষ্কার হচ্ছে? আচ্ছা এখানে এখন দেখেন আমরা সমাসের প্রকারভেদগুলো কিন্তু জানি, তাই না? ধরেন প্রথম সব যেটা আমরা বলবো দ্বন্দ্ব সমাস। আমি একটু এই দিক থেকে লিখি, আপনারা বুঝতে আর একটু সুবিধা হবে। এই যে দ্বন্দ্ব সমাস, ঠিক আছে? এখানে দ্বন্দ্ব সমাস, ধরেন আমি লিখলাম মা ও বাবা সমান সমান মা বাবা, মা বাবা। আচ্ছা বলেন তো এখানে পূর্বপদ কোনটা আর পরপদ কোনটা? পূর্বপদ হলো মা আর বাবা হলো পরপদ। আচ্ছা মা বাবা এই যে যেটা হইল, এখানে দুইটা পদই কিন্তু আপনি দেখেন সমান গুরুত্ব বহন করে। এখানে মাকে বাদ দিয়ে বাবা হবে না, বাবাকে বাদ দিয়ে মা হবে না। তাই এখানে উভয় পদ প্রধান, উভয় পদ প্রধান। এই কথাগুলো আমরা অনেকেই বুঝি না যে উভয় পদ প্রধানের মানে কি। মানেটা হলো দুইটা পদ এখানে সমান গুরুত্ব বহন করতেছে, একটাকে বাদ দিলে আর একটা হবে না, এই জন্যই বলা হইতেছে এখানে উভয় পদ প্রধান। কিন্তু আমরা যদি এখানে লিখি দ্বিগু সমাস, দ্বিগু দিতে এমনি বুঝতেছি আমরা দুই, মানে এখানে ব্যাপারটা আসতেছিল সংখ্যা। তো এখানে যে জিনিসটা আসবে সেটা একটা বিশেষ্য পদ আসবে। বিশেষ্য পদ মানে নাউন। যেমন আপনি দেখেন যদি আমরা এখানে বলি চার রাস্তার সমাহার, এখানে সমাহার আসে সাধারণত, চার সংখ্যা কিন্তু আসতেছে, চার রাস্তার সমাহার।
আমি এটা লিখলাম, অথবা 4 রাস্তার যোগফল। আপনি কি লিখবেন এখানে? চৌরাস্তা। আচ্ছা, এখন আপনি বলেন তো এখানে কোন পথ প্রধান? আপনি কিন্তু নিজেই বলতে পারবেন 4 কে বোঝাইতেছে না রাস্তাকে বোঝাইতেছে। কেউ যদি আপনাকে বলে যে ভাই আপনি একটু চৌরাস্তায় যেয়ে দাঁড়ান, তখন কি আপনি 4 এর উপরে যেয়ে দাঁড়াবেন না রাস্তার উপরে দাঁড়াবেন? এই জন্যই দেখেন এটা হলো পূর্ব পথ আর রাস্তাটা হলো পর পথ। তার মানে এখানে কোন পথ প্রধান? পর পথ প্রধান। স্বাভাবিক আমরা বুঝতে পারতেছি। আচ্ছা, এরপরে ধরেন আমরা লিখলাম কর্মধারায়, এবং এখানে দেখেন চৌরাস্তা, এটা কিন্তু একটা নাউনকে বোঝাইতেছে বা একটা নামকে বোঝাইতেছে। কর্মধারায়, কর্মধারায় হলো অ্যাডজেক্টিভ প্লাস নাউন। মানে যদি আমি বলি নীল যে আকাশ, বিস্তারিত বর্ণনা করতেছে না, একটু পরে বিস্তারিত যাচ্ছে। নীল যে আকাশ সমান সমান আপনি এখানে কিন্তু লিখবেন নীল আকাশ। আচ্ছা, এখন বলেন এই নীলটা হলো পূর্ব পথ, আকাশটা হলো পর পথ। তো নীলকে বোঝাইতেছে নাকি আকাশকে বোঝাইতেছে? নিঃসন্দেহে নীল আকাশ বলতে নীলকে বোঝাইতেছে না, আকাশকে বোঝাইতেছে। তাহলে কোন পথ প্রধান? পর পথ। বুঝতে পারতেছি। আচ্ছা, এরপরে আসেন তৎপুরুষ। তৎপুরুষ মানেই হলো যেটা মনে করেন যে বিভক্তিযুক্ত পুরুষ আর কি। এখানে বিভক্তি থাকবে, তাই না? যেমন আমরা যদি বলি, এইভাবে লিখলাম রাজার পুত্র, অর্থাৎ এখানে বলা হইতেছে পূর্ব পদের বিভক্তি লোপ পেয়ে। পূর্ব পদের, কারণ বিভক্তি আমরা জানি প্রথমা বিভক্তি অ শূন্য, দ্বিতীয় বিভক্তি কে রে, তৃতীয়া দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থ কে রে, পঞ্চমী হইতে থেকে চেয়ে, ষষ্ঠী র এর, মানে অতিরিক্ত থাকবে বৈষণ্য অথবা একার বৈষণ্য, আর সপ্তমী হলো তে এ অন্ত্যস্ত, তে একার অন্ত্যস্ত, এই কটাই কিন্তু। আচ্ছা, তাহলে দেখেন তৎপুরুষ সমাসের মূল কথা হলো পূর্ব পদের বিভক্তি লোপ পাইব। বিভক্তি লোপ পাইলে কি হয়? এখানে বৈষণ্য যদি বাদ পড়ে তাহলে কি হয়? রাজপুত্র। আচ্ছা, এই রাজপুত্র বলতে রাজাকে বোঝাইতেছে নাকি পুত্রকে বোঝাইতেছে? অবশ্যই পুত্রকে বোঝাইতেছে। তাহলে এখানেও কোন পদ প্রধান? পরপদ প্রধান। আচ্ছা, এরপরে আসেন অব্যয়ীভাব। অব্যয়ীভাব যে সমাসটা, এটা যদি আমরা নিয়ে আসি, সেটা আপনি দেখেন অব্যয়ীভাব সমাসটা আসলে কি? অব্যয়ীভাব সমাসটা হলো যে পূর্ব পদে, খেয়াল করবেন, পূর্ব পদে যখন আপনার অব্যয় সূচক কোন বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়, মানে যেটার কোনো অর্থ নাই এরকম একটা কিছু যোগ হবে। যেমন আমরা যদি এখানে বলি ভাতের অভাব, দেখেন এই যে পূর্ব পদ আর পর পদ, আপনি যদি কখনো ব্যাস বাক্য থেকে নির্বাচন করেন, বিগ্রহ বাক্য থেকে নির্বাচন করেন বা সমাস বাক্য থেকে নির্বাচন করেন, আপনি কিন্তু ভুল হবে। কখনোই কিন্তু ব্যাস বাক্য থেকে পূর্ব পদ বা পর পদ নির্বাচন করা হয় না। সবসময় কি সমস্ত পদে থেকে আপনার ব্যাস বাক্য নির্বাচন করা হয়। ভাতের অভাব মানে হা ভাত। দেখেন এখানে খেয়াল করেন হা আর হলো ভাত, এই ভাতটা আমরা চিনি, ভাতের একটা অর্থ আছে, এখানে হার কিন্তু কোনো অর্থ নাই। ঠিক আছে, এই যে হা ভাত, এই যে অতিরিক্ত যে হাটা বসলো, এটি কিন্তু আমার অব্যয়। অর্থাৎ কোনো কিছুর পূর্বে যদি এই অব্যয় সূচক কোনো কিছু যোগ হয়, তখন ওটি কিন্তু অব্যয়ীভাব সমাস। তো আপনি এখানে লক্ষ্য করেন এখানে প্রধান কোনটা, ভাত না হা? অবশ্যই হা, ভাত না। কিন্তু হা ভাত মানে বোঝাইতেছে ভাতের অভাব, বুঝে গেছে? তার মানে এখানে বোঝাইতেছে কোন জিনিসটাকে? অভাবটাকে বোঝাইতেছে, ভাতকে বোঝাইতেছে নাকি? ভালো করে খেয়াল করবেন, হা ভাত মানে বোঝাইতেছিল ভাতের অভাব, অভাবটাকে এখানে নির্দেশ করতেছে, ভাতকে বোঝাইতেছে না কিন্তু, নাকি? কথাটা কিন্তু এরকম। তাহলে এখানে দেখেন ভাতটা হলো পরপদ আর হাটা কি পূর্ব পদ। তার মানে এখানে কোন পদ প্রধান? পূর্ব পদ প্রধান। এখন যদি আপনি মনে করেন যে অভাব না ভাইয়া ডাইনে আছে, আরে ওই পাশটা আপনি কখনোই দেখবেন না, সব সময় দেখবেন হলো সমস্ত পদ, ব্যাস বাক্য না কিন্তু। তাই দেখেন এই একটা, এতক্ষণে আমরা একটা পাইলাম পূর্ব পদ প্রধান, সেটা কোনটা? অব্যয়ীভাব সমাস। এখন আসেন বহুব্রীহি সমাস। 10 হাত, আল্লাহ আমি আগেই শুরু করে দিয়েছি। বহুব্রীহি, বহুব্রীহি সমাস হলো 10 হাত আছে যার। আচ্ছা দেখেন এগুলো 10 একটা সংখ্যা, হাত একটা অঙ্গের নাম, আছে যার। তো আমি এখানে বললাম হলো দুর্গা। এখন আপনি দেখেন তো 10 হাত আছে যার, এটার কোনটার অর্থ কি এখানে প্রাধান্য পাইতেছে?
এটা সম্পূর্ণ ভিন্ন একটা দেবীর নাম কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এখন এই যে বিষয়টা এখানে তাহলে আমরা ধরবো কোন পদ প্রধান, কোন পদই প্রধান নয়। কি ভেরি নাইস না ব্যাপারটা, কোন পদই প্রধান নয়। তো এখন দেখেন, আপনি যদি একটু মনে রাখেন যে দ্বন্দ্ব সমাস উভয় পদ প্রধান, বহুব্রীহি সমাস শেষেরটা কোন পদই প্রধান নয়, আর অব্যয়ভাব সমাস পূর্ব পদ প্রধান, বাদ বাকি সব সমাস পর পদ প্রধান। আপনি কি খেয়াল করছেন বিষয়টা? দেখেন, দ্বন্দ্ব সমাস উভয় পদ প্রধান, আচ্ছা বহুব্রীহি সমাস কোন পদই প্রধান নয়, আচ্ছা অব্যয়ভাব সমাস পূর্ব পদ প্রধান, আর এছাড়া আপনার দ্বিগু কর্মধারয় তৎপুরুষ এরা সবাই কিন্তু পর পদ প্রধান। এই জায়গাটা যদি আপনার ব্রেনে থাকে, এই চারটা যদি আপনি ভালো করে মুখস্থ করতে পারেন, তখন যখন আপনার ব্যাস বাক্য করে দেওয়া হবে, ব্যাস বাক্যটা যখন আপনার দেওয়া হবে, তখন আপনি যে কোনো সমাস দেখে কিন্তু তার নাম নির্ধারণ করতে পারবেন। আপনি সাপোজ আপনি যদি এখানে ধরেন আমরা এইভাবে লিখলাম, যেমন তো একটা উদাহরণ আমরা নিয়ে আসতে পারি। ধরেন আমরা লিখলাম ঘরে আশ্রিত জামাই। আচ্ছা, আপনি এখানে বললেন ঘর জামাই, ঘরে আশ্রিত জামাই মানে ঘর জামাই। ঠিক আছে, এখন আমি আপনাকে বললাম এটা কোন সমাস, আপনি কেমনে যাচাই করবেন? দেখেন, আমি আপনাকে যাচাই করা শিখিয়ে দিতেছি। তো আগে আপনি পদটা নির্ধারণ করেন, ঘর জামাই বলতে ঘরকে বোঝাইতেছে না জামাইকে বোঝাইতেছে? অবশ্যই জামাই। তাহলে এটা কোন পদ প্রধান হলো? পর পদ। এখানে পর পদ প্রধানের মধ্যে কেরা কেরা আছে? দ্বিগু সমাস, আর কি কি আছে? কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস। আচ্ছা, এখন আসেন দ্বিগু সমাসের মধ্যে সংখ্যা আছে, এখানে কি সংখ্যা আছে? নাই, তাহলে এটা দ্বিগু সমাস না। তৎপুরুষ সমাসের মধ্যে ই আছে, বিভক্তি আছে, পূর্ব পদে বিভক্তি আছে, এখানে কিন্তু বিভক্তি নাই, না আছে? আচ্ছা, বিভক্তি যেহেতু নাই, তাহলে এটা কি সমাস না? তৎপুরুষ সমাস না। আচ্ছা, তাহলে এটা কি সমাস দাঁড়ায়? কর্মধারয় সমাস। তার মানে আপনি কিন্তু এইভাবে যে কোনো সমাসকে বের করে ফেলতে পারবেন। সাপোজ আপনি মনে করেন যে এইভাবে লিখতেছেন যে এই কথাটাই রাজার পুত্র, লেখা লিখতেছেন রাজপুত্র। আচ্ছা, প্রথমে আপনি হঠাৎ করে বলো রাজার পুত্র সমান সমান রাজপুত্র, এটা কোন সমাস? যদি আপনাকে প্রশ্ন করে, দেখেন আপনি কিভাবে কত সহজে অ্যান্সার করতে পারবেন। ফার্স্ট আপনি যাচাই করবেন এই অংশটা, রাজপুত্র এখানে কোন পদ প্রধান? পরপদ প্রধান। যেহেতু পরপদ প্রধান, পরপদ প্রধানের মধ্যে কোনটা এখানে কি কি আছে? দ্বিগু, কর্মধারায়, আর হলো তৎপুরুষ। দ্বিগুর মধ্যে সংখ্যা থাকবে, এখানে সংখ্যা নাই। ঠিক আছে, আর কর্মধারায় সমাসে কোনো বিভক্তি থাকবে না, কিন্তু তৎপুরুষ সমাসে তো পূর্বপদে বিভক্তি আছে, ইজ দেখেন বিভক্তি আছে, যে কারণে এটা হলো তৎপুরুষ সমাস, আর এটা ষষ্ঠী বিভক্তি, তাই আমরা বলতে পারি এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। কি কঠিন লাগলো? আচ্ছা, এছাড়া আপনি ধরেন এইভাবে লিখলেন, যদি আমরা লিখি যে কুলের সমীপে, লিখে সেটা আপনি লিখলেন হলো উপকূল। আচ্ছা, এখন এটার মধ্যে আপনি আসতেছেন, আসে সেটা দেখতেছেন উপকূল বলতে কুলকে বোঝাইতেছে নাকি উপকে বোঝাইতেছে? একটু ঠান্ডা মাথায় আপনি খেয়াল করার চেষ্টা করবেন, ভালো করে বুঝবেন। উপকূল বলতে কুলের কাছে বোঝাইতেছে, কুল না, কিন্তু কুলের নিকটে বোঝাইতেছে। উপশব্দের অর্থে নিকটে বা সামীপ্য বোঝায়, তো কুলের নিকটে বোঝাইতেছে। কেউ যদি বলে যে কোথায় আসোস, আমি উপকূলে আছি, উপকূলে আসি বলতে সে কিন্তু কুলে নাই, কুল থেকে একটু দূরে। ঠিক আছে, তার মানে এখানে কোন পদ প্রাধান্য পাইতেছে? পূর্বপদ। আর পূর্বপদ যখনই প্রাধান্য পাইতেছে তখন ওটার নাম কি? অব্যয়ভাব সমাস। একটাই আছে, সেটা হলো অব্যয়ভাব সমাস। আমরা কিন্তু এরকম যে কোনো সমাস যখন আপনি যাচাই করবেন, আপনি যাচাই করলে কিন্তু আপনার কাছে ভালো লাগবে বিষয়টা। যেমন মনে করেন আমরা যদি বলি এখানে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এরকম আমরা বললাম, সমান সমান গায়ে হলুদ।
দেখেন এখানে গায়ে মানে শরীরটা বোঝাইতেছে, হলুদ মানে হলুদ বোঝাইতেছে, দেওয়া মানে কাজটা বোঝাইতেছে, অনুষ্ঠান মানে অনুষ্ঠানটা বোঝাইতেছে, কিন্তু গায়ে হলুদ কিন্তু একটা অনুষ্ঠানের নাম। কোনো পদকে এখানকার বোঝাইতেছে না, তার মানে এটা কি? কোনো পদকে বোঝায় না, এটার নাম কি? বহুব্রীহি সমাস। আর মানে এই যে আমি যে প্রক্রিয়াটা বললাম, এর মাধ্যমে আপনি কিন্তু যে কোনো সমাস যাচাই করতে পারবেন। আচ্ছা, এইটা যাচাইয়ের পরে এখন আসেন আমি বিস্তারিত আলোচনায় আসতেছি। সমাস কিন্তু সব জায়গা থেকেই আসে না। যেমন দেখেন দ্বিগু সমাস, প্রথমে যদি আমরা বলি দ্বন্দ্ব সমাস, এটা আপনি বুঝছেন, উভয় পদ প্রদান, খুব স্বাভাবিক সহজ, এটা থেকে প্রশ্নও খুব একটা আসে না। আচ্ছা, তারপরে আমরা বলতেছি দ্বিগু সমাস, এখানে একটা সংখ্যা থাকবেই, যেমন চার রাস্তার সমাহার, চৌরাস্তা, ঠিক আছে, তিন ফলের সমাহার, তিন ত্রিফলা, পাঁচ বটের সমাহার, পঞ্চবটী, এরকম কিন্তু আপনাদের আসতে পারে। কিন্তু কর্মধারয় সমাসটা, এটি কিন্তু এর মধ্যে কয়েকটা প্রকার ভেদ আছে, আমাদের বোঝান লাগে। কর্মধারয় সমাসটার মধ্যে আসলে কি আছে? কর্মধারয় সমাসের মধ্যে আছে হলো অ্যাডজেক্টিভ আর নাউন, ঠিক আছে। এইখানে যে বিষয়টা, এখানে সর্বস্ব একটা নাউন তৈরি হবে। কিভাবে নাউনটা তৈরি হবে আপনি কিন্তু ইচ্ছা মতো করতে পারবেন, ঠিক আছে। যেমন আপনি এখানে ধরলেন যে ইচ্ছা মতো একটা নিয়ে আসলেন, ভালো ছেলে, একদম সহজ একটা উদাহরণ দিতেছে, আমি ভালো ছেলে। এখন ভালো ছেলের ব্যাস বাক্য আপনি কিন্তু ছেলেরে বোঝাইতেছে, ডান পাশেরটা বুঝাইলে এটার সাথে কিন্তু বিভক্তি এরকম নাই, ডান পাশেরটা বুঝাইলে আপনি মনে করেন যে এখানে লিখতে পারেন ভালো যে ছেলে, ভালো ছেলে, তাই তো নাকি? আচ্ছা, শিশিরটাকে বোঝাইতেছে। আচ্ছা, যদি মনে করেন যে কাঁচা মিঠা, আচ্ছা আপনি মনে করেন এখানে লিখলেন যা কাঁচা তাই মিঠা। আচ্ছা, কাঁচা মিঠা বলতে এখানে আপনার মিঠাটাকেই কিন্তু বোঝাইতেছে। এই জন্য এটা আমাদের কোন পদ প্রধান আসতেছে? পর পদ প্রধান আসতেছে। এটাই কিন্তু আমাদের কি সমাস? কর্মধারয় সমাস। কিন্তু কর্মধারয় সমাসের মধ্যে এইগুলোর মধ্যে থেকে কিন্তু প্রশ্ন আসে না। হ্যাঁ, কর্মধারয় সমাসের কোথা থেকে প্রশ্ন আসে এই জায়গাটা আপনি বুঝতে হবে। একটা হলো, সেটা হলো মধ্যপদলোপী কর্মধারয়। মধ্যপদলোপী কর্মধারয় মানে কি? মাঝখানে পদটা লোপ পাবে। যেমন মধ্যপদলোপী কর্মধারয়, যেমন আমরা তো বলতেছি সিংহ চিহ্নিত আসন, আচ্ছা ঘরে আশ্রিত জামাই, স্মৃতি রক্ষার্থে সৌধ, সাহিত্য বিষয়ক সভা। আচ্ছা, দেখেন গেলে কি মাঝখানে পদটা লোপ পাবে। কি এখানে কিন্তু সিংহ চিহ্নিত আসন, আসনটা কি বোঝাইতেছে? ঘরে আশ্রিত জামাই, জামাইটাকে বোঝাইতেছে। স্মৃতি রক্ষার্থে সৌধ, এই যে সৌধ মানে কবর, এটা কি বোঝাইতেছে? সাহিত্য বিষয়ক সভা, এখানে কি বোঝাইতেছে? সভা কি বোঝাইতেছে? তাহলে মাঝখানে পদটা যদি লোপ পায় তাহলে কি হয়? এটা সিংহাসন, সিংহাসন। আচ্ছা, তারপরে এটা হলো ঘর জামাই। আচ্ছা, তারপরে এটা হলো স্মৃতিসৌধ, আর এটা হলো সাহিত্য সভা। আচ্ছা, এখন আপনি বলতে পারেন এটা কেন দ্বিগু সমাস নয়? এর মধ্যে তো কোনো সংখ্যা নাই, দ্বিগু সমাস কেন নয়? আচ্ছা, এটা কেন দ্বন্দ্ব সমাস নয়? দুইটা পদই তো আর এক পদ না। দুইটা পদ এখানে এই পদটাকে প্রাধান্য পাইতেছে, আগের পদটা তো প্রাধান্য পাইতেছে না। আচ্ছা, বলতে পারেন এটা কেন আপনার তৎপুরুষ সমাস নয়? এটার মধ্যে তো কেউ সাথে বিভক্তি নাই। আচ্ছা, আপনার আসতে পারে এটা কেন বহুব্রীহি সমাস নয়? এটা বহুব্রীহি সমাস কেন হবে? এটা তো একটা শব্দ প্রাধান্য পাইতেছে। এটা কেন অব্যয়ভাব সমাস নয়? এটার মধ্যে তো কোনো অব্যয় নাই, স্বাভাবিক। তাই এটা কর্মধারয় সমাস। আর কর্মধারয় সমাসের মাঝখান থেকে, এই যে ব্যাস বাক্যের মাঝখান থেকে শব্দটা উঠে যায় যখন গঠিত হয়েছে, দেখেন সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য সভা, সাহিত্য আর সভা যোগ হয়েছে। স্মৃতি রক্ষার্থে সৌধ, স্মৃতিসৌধ, ঘরে আশ্রিত জামাই, ঘর জামাই, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। ইয়েস, পরীক্ষার মধ্যে আসলে চারটা উদাহরণের মধ্যে থেকেই কিন্তু সাধারণত আসে। তা আমরা বুঝতে পারছি মধ্যপদলোপী কর্মধারয়, নাকি? বুঝছি না? আচ্ছা, এরপরে আসেন আমরা যদি আরেকটু, ঠিক আছে, দেখেন দেখেন এখানে আমরা যেটা আলোচনা করলাম মধ্যপদলোপী কর্মধারয় সমাস সম্পর্কে। আচ্ছা, এছাড়া আমাদের আরো কিছু কর্মধারয় আছে না? সেটা হলো, আমরা কিন্তু একটা ঝামেলায় পড়ি, উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায়। কি একটা ঝামেলা, কেমন যেন একটু হিবিজিবি লাগে, আর কিছুই না, আপনি দেখলেই বুঝতে পারবেন।
কোনো ঘটনাই না। উপমান আর উপমিত এই জিনিসটা কি? এখানে একটা কথা আছে, উপমান আর হলো উপমেয়, এই দুটো পদটাকে আপনার বুঝতে হবে। উপমান আর হলো উপমেয়। উপমান কি? উপমান হলো আপনার যার সাথে তুলনা করতেছেন, যার সাথে উপমা দিতেছেন সেটা হলো উপমান, আর যাকে উপমা দিতেছেন সেটার নাম হলো উপমেয়। যেমন আমরা যদি বলি মুখচন্দ্র, আপনি কি এখানে চন্দ্রকে মুখের সাথে তুলনা দিতেছেন নাকি মুখকে চন্দ্রের সাথে তুলনা করতেছেন? অবশ্যই মুখকে চন্দ্রের সাথে তুলনা দিতেছেন। আমরা যদি বলি পুরুষ সিংহ, পুরুষ সিংহ বলতে এখানে কোনটাকে বোঝাইতেছে? সিংহকে বোঝাইতেছে না পুরুষকে বোঝাইতেছে? পুরুষটাকে কিন্তু। ঠিক আছে, তার মানে আপনি পুরুষকে কিন্তু সিংহের সাথে তুলনা করতেছেন, অর্থাৎ দুইটার মধ্যে তুলনা, এইটি কিন্তু বিষয়। ঠিক আছে, এখন তুলনাটা যদি সত্য হয়, বুঝে গেছে, তাহলে এটা হলো উপমান কর্মধারা। যেমন আপনি দেখেন, উপমান সত্য মানে কি? আমি বলতেছি ভ্রমরের ন্যায়, মাঝখানে কিন্তু ন্যায় বসে, কৃষ্ণ কেশ। কৃষ্ণ মানে কালো। আচ্ছা, তার মানে কি এটা হবে? ভ্রমর কৃষ্ণ কেশ, শব্দটা কিন্তু হয়ে গেল ভ্রমর কৃষ্ণ কেশ। আচ্ছা, এখন আপনি খেয়াল করেন, ভ্রমর আর হলো কৃষ্ণ কেশ মানে কালো চুল। ঠিক আছে, এই দুইটা জিনিস সম্ভব, তাই না? অবশ্যই সম্ভব। আপনি যদি বলেন যে ওর মুখটা পাতিলের যে পিছনের অংশ সেটার মতো কালো, পাতিলের মতো কালো, সম্ভব হইতেই পারে। একজনের মুখ কিন্তু পাতিলের মতো কালো হইতেই পারে। আবার আপনি যদি এইভাবে বলেন আম্বিয়ার মুখ, ঠিক আছে, বরফের মতো সাদা, হইতেই পারে, পারে না? বরফের মতো কিন্তু সাদা হইতেই পারে। অথবা বলতেছে ভ্রমর যেরকম কালো, আম্বিয়ার চুলগুলো ওইরকমই কালো, হতে পারে, পারে না? এটা কিন্তু সম্ভব। যেমন আমরা বললাম যে তুষার শুভ্র, এটা যদি বলি তুষার মানে কি? বরফ, আর শুভ্র মানে কি? সাদা। আচ্ছা, বরফ তো সাদা হইতেই পারে, পারে না? বরফ তো সাদাই। অর্থাৎ যে ঘটনাটা সত্য সেটি হলো উপমান কর্মধারা, এটাই কিন্তু উপমান কর্মধারা, ঘটনা সত্য। তো এইখানে দেখেন, কোনটাকে আপনি তুলনা করতেছেন? ভ্রমরকে তুলনা করতেছেন না আপনার কেশকে তুলনা করতেছেন? অবশ্যই আপনার কেশ। আপনার কেশকে, ভ্রমর যেমন কালো, প্রকৃতির একটা উপাদান ভ্রমর, হ্যাঁ, ভ্রমর যেমন কালো, আপনার কেশকে আপনি তুলনা করতেছেন আপনার কেশও ভ্রমরের মতো কালো। ঠিক আছে, এখন তুষারের মতো শুভ্র। ঠিক আছে, এখানে কোন জিনিসটাকে আপনি বলতেছেন? যেমন রাস্তা দিয়ে একজন লোক হাইটে যেতেছে, অনেকে মানুষেরই কিন্তু সাদা সাদা ব্যারাম আছে, তাই না? একদম দবদবা দবদবা সাদা, তো ওনারে দেখায় তো এবার বলতেছেন উনি তো বরফের মতো সাদা একদম। তাহলে আপনি কাকে তুলনা করলেন? সাদাকে বরফের সাথে তুলনা করলেন। যেটাকে আপনি তুলনা করলেন এটার নাম হলো উপমেয়, আর যার সাথে তুলনা করলেন এটার নাম হলো উপমান। আমাকে কথাটা বোঝাইতে পারছি? একেবারে সহজ। এবং এই দুইটা কিন্তু ঘটনা কিন্তু সত্য, একটা আর একটার মতো হইতে পারে। ঠিক আছে, কিন্তু যেটা পারে না, যদি আমি বলি উপমিত, এটি সম্ভব না। যেমন আমি যদি বলি মুখ চন্দ্রের ন্যায়, মুখ চন্দ্রের ন্যায়, আপনি এখানে বলবেন মুখ চন্দ্র। এখন আপনি প্রথমেই প্রশ্ন করতে পারেন ন্যায়টা মাঝখানে দিলেন কে? ঠিক আছে, সমস্যাটা কি? বাধ্য আমি ন্যায়টা মাঝখানে দিতে, কারণ এই উপমিতর মূল কথাটাই হলো, দেখেন এটা মিথ্যা কথা। মুখ আর চন্দ্র এটা একজনের সাথে কিন্তু আর একজনের অসম্ভব। কারণ মুখ কি আসলে চাঁদের মতো হয়? এটা কিন্তু সম্ভব না। মুখ কিন্তু চন্দ্রের মতো হয় না। যেমন আমরা যদি এখানে বলি পুরুষ সিংহ বা সিংহ পুরুষ, যেটাই বলি আমরা, ধরেন এখানে লিখলাম সিংহ পুরুষ, তো এটাকে আমি ভাগবো। আচ্ছা, যাকে আমি তুলনা করতেছি পুরুষ, বা মানে কার সাথে আমি কোনটা তুলনা করতেছি, এটা হলো আপনাকে বুঝতে হবে যে কার সাথে আমি কোনটা তুলনা করতেছি। হ্যাঁ, যে সিংহ পুরুষ, পুরুষ সিংহের ন্যায়, কোনটা? আমি উদাহরণটা না দিলাম, আপনারা দেখে নেবেন। মুখ চন্দ্রের ন্যায়, এই যে আপনার মুখ আর এই যে আপনার চন্দ্র, দুটি কিন্তু এক জিনিস না, মিথ্যা কথা। মুখ চন্দ্রের ন্যায় কিন্তু হইতে পারে না। আর এটা যখন হবে না, যেটাকে আপনি তুলনা করবেন সেটাকে সবসময় আগে বসাইবেন। তো এখন যদি লেখেন মুখের ন্যায় চন্দ্র, হয় না কিন্তু।
তো যখনই আপনি যেটাকে তুলনা করবেন সেটাকে আগে বসায়, আর যার সাথে তুলনা করবেন সেটাকে পরে বসাবেন এবং শেষে বসাবেন নয় ন্যায়, এটি কিন্তু উপমিত কর্মধারয় সমাসের বৈশিষ্ট্য। আর উপমান কর্মধারয় সমাসে হলো মাঝখানে ন্যায় বসবে, আর যেটাকে আপনি তুলনা করবেন সেটা বসবে শেষে, আর যার সাথে তুলনা করবেন সেটা বসবে আগে, উল্টা কিন্তু। ঠিক আছে, এখানে দেখেন যেটাকে আপনি তুলনা করতেছেন সেটা বসবে আগে, আর যার সাথে তুলনা করবেন সেটা বসবে পরে, আর শেষে যায় বসবো কি ন্যায়। কথাটা বুঝছেন? এই উপমান আর উপমিত কথাটা কি বুঝছি আমরা? এরকম অসংখ্য উদাহরণ কিন্তু আমরা নিয়ে আসতে পারি। ঠিক আছে, এবং আপনি আপনার নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ যে বইটা আছে সেটাকে যদি একটু ফলো করেন, আর ডক্টর সৌমিত্র শিখর স্যারের বইয়ে যে এক্সাম্পল গুলো আছে সেই এক্সাম্পল গুলো যদি আপনি একটু পড়ে যান তাহলে দেখবেন যে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। কমেন্টসে জানাবেন যদি আপনি না বুঝেন। আচ্ছা, আরেকটা আছে রূপক কর্মধারা। রূপক কর্মধারের বৈশিষ্ট্য কি জানেন? রূপক কর্মধারের মূল বৈশিষ্ট্য হলো উপমান আর উপমিত। উপমান আর হলো উপমেয়, উপমান আর হলো উপমেয়, এই দুইটা যদি অভিন্ন হয়ে যায়, দুইটা যদি একই জিনিস যদি হয়ে যায়। একই জিনিস মানে কি? যেমন আমি যদি বলি মনোমাছি, তো আপনাকে বললাম এটার ব্যাস বাক্য করে, তো মন আর হলো মাছি, তো এটাকে যদি আমি বলি মনের ন্যায় মাছি অথবা মন মাঝির ন্যায়, তাহলে তো উপমান বা উপমিতর মধ্যে চলে আসবো, তাই না? কিন্তু এখানে দেখেন মন আর মাছি একই জিনিসকে বোঝাইতেছে, অর্থাৎ যেটা মন সেটাই কিন্তু মাছি। ঠিক আছে, এই দুইটা যদি এক জিনিস হয়ে যায়, উপমান আর উপমিত, উপমান আর হলো উপমেয়, এই দুইটা যখন এক জিনিস হয়ে যায় তখন মাঝখানে রূপ বসে, যে মনোরূপ মাছি, মনোরূপ মাছি। অথবা এটা অনেকেই অনেক টেকনিক অবলম্বন করে, এইভাবে আমি বললাম হলো মূল কথা, সেটা হলো যে একটাকে দেখা যায় না আর একটাকে দেখা যায়। মন দেখা যায় না, মাঝি দেখা যায়, মাঝখানে কি বসে আপনাদের? রূপ বসে। কিন্তু এটা আপনার কখনো কখনো মিলতেও পারে, নাও পারে। কিন্তু এখানে আমাদের কথাটা হলো উপমান আর উপমেয়, যেটাকে তুলনা করি যার সাথে তুলনা করি, এই দুইটা জিনিস যখন এক হয়ে যায়, যেমন ক্রোধ আর হলো অনল, এই ক্রোধটাকে আগুনের সাথে তুলনা করা হইতেছে, ক্রোধ আর অনল এক হয়ে গেছে, ক্রোধ রূপ অনল, ক্রোধ অনল। তো অনুরূপ ভাবে বিষাদ সিন্ধু, বিষাদ মানে কি? দুঃখ কষ্ট, আর সিন্ধু মানে ওইখানে দুঃখ কষ্টের সিন্ধুকে বোঝানো হইতেছে, বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু, দুটো যখন এক হয়ে যাইতেছে তখন এটার নাম হলো রূপক কর্মধারা। আমরা এই কর্মধারয় সমাসের মধ্যে কিন্তু আর ভেজাইলে আর কিছুই নাই। ঠিক আছে, একেবারে কর্মধারয় সমাস কিন্তু আমাদের এখানে শেষ। আচ্ছা, এরপরে আমরা চলে আসতেছি হলো তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসের মূল কথাগুলো আমরা বুঝছি, কিন্তু আমাদের কিছু তৎপুরুষ আছে, এইগুলো আমাদের বোঝানো লাগবে। তৎপুরুষের একটা আছে অলোক তৎপুরুষ। অলোক তৎপুরুষ, অলোক তৎপুরুষটা কি আসলে? আচ্ছা, আমরা জানি তৎপুরুষ সমাসে পূর্বপদে কি থাকে? বিভক্তি থাকে। ঠিক আছে, কিন্তু এই বিভক্তিটা যখন লুকায় না, অলোক মানে লুকায় না, তখন এটার নাম হবে কি? অলোক তৎপুরুষ। যেমন আমরা কইতেছি এতক্ষণ ধরে যা বললাম ঘোড়ার ডিম বুঝলাম, এই যে লিখলাম ঘোড়ার ডিম, খেয়াল করছেন? এখন ওই পাশে কি আপনি লিখতে পারবেন ঘোড়া ডিম? পারবেন না, কিন্তু আপনি কিন্তু এই পাশেও লিখতে হবে ঘোড়ার ডিম। আচ্ছা, এখন দেখেন আপনি কি হয় নাই, বিভক্তিটা লোপ পায় নাই, বিভক্তি আছে লোপ পায় নাই, তাই এটার নাম কি? অলোক তৎপুরুষ। আবার যদি বলেন যে 18 বছর হয়ে গেল এখনো আমরা মনের মানুষ জোটাই নিতে পারলাম না, পারবেন? ভার্সিটিতে চান্স পান, কত সওয়াল, কত মেয়ে ঘুরতেছে, একজনকে ধরে নিয়ে, সমস্যা নাই। কিন্তু বিষয়টা হলো মনের মানুষ। ঠিক আছে, আপনি কি এইটাকে বলতে পারবেন এই পাশে যে মন মানুষ? পারবেন না, কিন্তু ওইটাই বলতে হবে আপনার মনের মানুষ। ঠিক আছে, অর্থাৎ যখন বিভক্তিটা লুকায় না তখন তার নাম কি? অলোক তৎপুরুষ। কঠিন লাগলো? একেবারে পানির মতো কিন্তু একটা সহজ বিষয়। আচ্ছা, গেল অলোক তৎপুরুষ। এরপরে আমরা আসবো উপপদ তৎপুরুষ। দেখেন উপপদ তৎপুরুষ, এটা আবার কি? দেখেন এটা উপপদ কি, এটা আমাদের বোঝানো লাগবে। ঠিক আছে, এখানে কথাটা হলো কৃদন্ত পদের সাথে, কৃদন্ত পদ মনে আছে আপনার? অর্থাৎ ধাতুর সাথে কৃত প্রত্যয় যোগ হওয়ার পরে যে নতুন শব্দ গঠিত হয় তার নাম হলো কৃদন্ত পদ। কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। উপপদ কোনটা আমরা একটু বুঝে নেই। যেমন আপনি মনে করেন যে এইভাবে আমি বললাম পকেট
মারে যে, আপনি কি বলবেন এটা? আগে আমরা খেয়াল করি পকেট আর হলো মারে। এই মারে শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি। মারের ধাতুটা হলো মার, রাইট? মার যোগ এ। তাহলে দেখেন তো এখানে ধাতুর সাথে কি যোগ হয়েছে? এ প্রত্যয় যোগ হয়েছে। তাহলে এই মারের শব্দটা কি শব্দ? কৃদন্ত শব্দ। কৃদন্ত শব্দের সাথে উপপদ, তাহলে এখন পকেটটার নাম কি? উপপদ। কৃদন্ত শব্দের পূর্বে যে শব্দটা ওটার নামই উপপদ। এই বাক্যটা দিয়ে যদি বলে পকেট মারে যে সমান সমান পকেট মার, দিয়ে সেটা বললো যে এই বাক্যের বা এইখানে যতগুলো শব্দ আছে এই শব্দগুলোর মধ্য থেকে অথবা নিচের কোন শব্দটি আপনার উপপদ, এটা যদি প্রশ্ন করে তখন ক নাম্বারে দিয়ে দিল পকেট, ক নাম্বারে দিয়ে দিল মারে, গ নাম্বারে দিয়ে দিল যে, আর ঘ নাম্বারে দিয়ে দিল পকেট মার। ঠিক আছে, তখন এটি কিন্তু উপপদ। এই জায়গা থেকে প্রশ্ন করলে কিন্তু আমাদের আউলে যাওয়া সম্ভব না, কি বলেন আপনারা? তাহলে দেখেন কৃদন্ত পদের সাথে, যে কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তার নাম হলো উপপদ তৎপুরুষ। তার মানে এটা কি হয়ে গেল? পকেট মার। বোঝা গেছে? এটার নাম কি হয়ে গেল? উপপদ তৎপুরুষ। অথবা আমরা এখানে থেকে আপনি ডক্টর সৌমিত্র শিখর স্যারের বই, ওইখানে ব্যাপক এক্সাম্পল দেওয়া আছে। আপনি যদি এটা বুঝে থাকেন ওইখান থেকে যদি আপনি এগুলো পড়েন, আপনার কিন্তু কমনও পড়ে যাবে এবং আপনার বুঝটা কিন্তু ক্লিয়ার আসতেছে। যেমন আমি যদি বলি জলে চরে যে, এখন আপনি খেয়াল করে দেখেন এগুলো চর যোগ এ, চরে, তার মানে এটা কি? কৃদন্ত পদ। কৃদন্ত পদের পূর্বে যে জলে আছে এটা কি পদ? উপপদ। আচ্ছা, সমান সমান এটাকে আমরা কি বলবো? জলচর। এই যে জলচর, ঠিক আছে, এটি হলো আমার উপপদ তৎপুরুষ সমাস। কি কেমন লাগলো? আশা করি ভালো লাগছে। উপপদ তৎপুরুষ সমাস, তাই না? এখন আপনি কি সবগুলো আওলায় যেতেছেন? না, আমি কিন্তু সব মিলে একটা লাস্টে বাড়ি মেরে দেবানি, যে আপনি দেখবেন যে সমস্ত কিছু আপনার কাছে সহজ হয়ে আসতেছে। আচ্ছা, এরপরে আমরা একটু অবয়ভাব সমাসের মধ্যে তেমন যাওয়ার প্রয়োজন নাই, বহুব্রীহি সমাসের মধ্যে আসতেছি। ঠিক আছে, অবয়ভাব সমাসটা আপনি পড়ে নেবেন, অবয়ভাব সমাসটা কিন্তু আপনি বুঝছেন, কিন্তু আপনার এখানে আসে রূপক কর্মধারায়, আসে উপমান কর্মধারায়, আসে উপমিত কর্মধারায়, আসে অলুক তৎপুরুষ, আসে উপপদ তৎপুরুষ। আর বহুব্রীহি সমাসের মধ্য থেকে বহুব্রীহি সমাসকে কোনো পদই প্রদান না। এখানে দেখেন বহুব্রীহি সমাসের মধ্যে কয়েকটা ভাগ আছে, ভাগগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। ভাগগুলো কি? একটা হলো সমানাধিকরণ, সমান অধিকরণ মানে সমানাধিকরণ বহুব্রীহি। হ্যাঁ, আমি দেখাই দিছি সমানাধিকরণ বহুব্রীহি, এত কিছু লিখলাম না, সমানাধিকরণ বহুব্রীহি। আচ্ছা, মানে কি? সমান শব্দটা দেখি কিন্তু বুঝছি সমান সমান, তাই না? তবে এখানে সবচেয়ে বড় কথা হলো, এটা মাথায় রাখবেন আপনি, অ্যাডজেক্টিভ মানে একটা বিশেষণ পদ আসবে, একটা নাউন আসবে, সমান সমান যেটা হবে একজন ব্যক্তিতে পরিণত হবে, মানে এটা পার্সন হবে, পার্সন। সাধারণত এটাই দেখবেন আপনার সমানাধিকরণ। হ্যাঁ, পার্সন ছাড়া বস্তু হতে পারে, কিন্তু সেটা কি? নাউন হবে। মোট কথা, মোট মিলে কিন্তু এটা কি হয়ে যাবে? একটা নাউন হয়ে যাবে। তো যেমন আমি একটা উদাহরণ দিই, আপনি খেয়াল করেন। এইখানে আমি লিখলাম নীলকণ্ঠ যার, নীলকণ্ঠ যার, অর্থাৎ দেখেন এখানে নীলটা কিন্তু অ্যাডজেক্টিভ, কণ্ঠটা কিন্তু নাউন। মোট মিলে একজন ব্যক্তি হবে নীলকণ্ঠ, অর্থাৎ মোট মিলে এইখানকার নীলকণ্ঠ, এইখানকার নীলকণ্ঠ একই কিন্তু, তাই এটা কিন্তু সমানাধিকরণ। আচ্ছা, অথবা আমি যদি এখানে বলি উচ্চ শির যার, দেখেন আপনি উচ্চ অ্যাডজেক্টিভ, শির হলো মাথা, নাউন। উচ্চ শির যার, এটি কি? উচ্চ শির, এটা কিন্তু কাকে বোঝাইতেছে? একজন মানুষকে বোঝাইতেছে। তো এখানে যে কটা এক্সাম্পল আছে আপনি করে নিলে হয়ে গেল না? তার মানে এই পাশের উচ্চ শির, এই পাশের উচ্চ শির এক জায়গায় বসতেছে, মাঝখান থেকে বাদ পড়তেছে খালি যার। ঠিক আছে, নীলকণ্ঠ নীলকণ্ঠই, বুঝে গেছে? যেমন পীতাম্বর যার, পীতাম্বর, হতশ্রী যার, হতশ্রী, এরকম আপনি করে ফেলে দিলে হয়ে গেল। কিন্তু সমানাধিকরণ বহুব্রীহি কঠিন লাগলো? আচ্ছা, কয়েকটা জিনিস আছে, কিছু না, আপনি দেখবেন যে সবকিছুই একদম পানির মতো, কিন্তু স্যারের বই থেকে যদি আপনি এক্সাম্পল গুলো পড়ে ফেলাই দেন না, আপনি কিন্তু, কারণ এখানে যথেষ্ট পরিমাণে এক্সাম্পল আছে, আপনার জন্য কিন্তু অনেক ভালো হবে। কিন্তু দেখেন এখানে যদি আমরা বলি ব্যাধিকরণ, কি নাম? বিদ দুইটা নাম, তাই না? বিধিকরণ বহুব্রীহি। আচ্ছা, ব্যাধিকরণ মানে কি? ব্যাধিকরণ মানে ওইখানে যেমন আমরা পড়লাম অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এখানে আবার দুটি নাউন, অর্থাৎ নাউন প্লাস নাউন।
হ্যাঁ, নাউন প্লাস নাউন সমান সমান পার্সন বা বস্তু যাই আসুক, এটাও এক ধরনের নাউন। ঠিক আছে, মানে বিষয়টা কি, এই যে এরকম লিখলাম আমি, নাক আর হলো কাটা। আচ্ছা, আপনি এখন ভালো করে খেয়াল করেন, নাক এটা কিন্তু নাউন, কাটা এটাও কিন্তু নাউন, কারণ কৃদন্ত শব্দ সবগুলোই কিন্তু নাউন হয়ে যায়। কৃদন্ত শব্দ, এটা কিন্তু কৃদন্ত শব্দ, কাট যোগ কাটা, কৃদন্ত শব্দ সবগুলোই কিন্তু কি হয়ে যায়, নাউন হয়ে যায়। এটাও নাউন, এটাও নাউন। নাক কাটা যায় সমান সমান নাক কাটা। এখন নাক কাটা তো একজন মানুষই বোঝাইতেছে, কান কাটা যার কান কাটা। ঠিক আছে, এইরকম যেগুলো আছে সেগুলো হলো ব্যতিকরণ, অর্থাৎ এটাও নাউন, এটাও নাউন। ঠিক আছে, অর্থাৎ দুইটাই বিশেষ্য। এটা আসলে আমরা বলতেছি হলো ব্যতিকরণ। আর এখানে সবচেয়ে কমন যেটা, সেটা হলো ব্যতিহার। ব্যতিহার দেখেন, এই যে ব্যতিহার, এটা কিন্তু সবচেয়ে বেশি আসে। ব্যতিহার হলো পারস্পরিক ক্রিয়া, পারস্পরিক ক্রিয়া, পারস্পরিক ক্রিয়া। ঠিক আছে, এখানে কিন্তু পারস্পরিক ক্রিয়ার মধ্যে আপনার যখন সমস্ত পদ তৈরি হবে, সমস্ত পদ যেটা তৈরি হবে সেটা কিন্তু আ ই হবে, সমস্ত পদ, সমস্ত পদ। ঠিক আছে, প্রথম পদের সাথে আ যোগ হবে আর দ্বিতীয় পদের সাথে রস্যি যোগ হবে, এই দুটো একটু খেয়াল করলে হয়ে গেল। পারস্পরিক ক্রিয়া মানে কি দেখেন, কানে কানে, দেখেন দুটো কিন্তু একই, এটাও ক্রিয়া এটাও ক্রিয়া, পারস্পরিক ক্রিয়া না, দুইটা একই ক্রিয়া, এটাই কিন্তু পারস্পরিক ক্রিয়া। কানে কানে যে কথা, কিন্তু আপনি খেয়াল করেন এই দুই কান কিন্তু এক কান না, এটা কিন্তু দুইজনের কান। এটা হলো আপনির কান, এটা হলো আম্বিয়ার কান, দুইজনের কান। কিন্তু কানে কানে যে কথা, যদিও কানে কানে কথা সম্ভব না, কানে মুখে কথা হয়, কানে কানে যে কথা। এ দেখেন এখানে কি করবেন, প্রথমটায় আকার দিবেন কান, পরেরটা রসিকার দিবেন কান, কানা। ঠিক আছে, আবার মনে করেন যে গলায়, গলায় দুটি কিন্তু একই ওন লাগবো, ব্যতিহার, কি মজা তাই না? গলায় গলায় যে ভাব, আপনি কি করবেন, এই গলার সাথে কি লিখবেন, এটা গলা জাকান, এটা হলো গলি রসিকা, গলা গলি। ঠিক আছে, আচ্ছা এইরকম আমরা হাতে হাতে যে যুদ্ধ, হাতাহাতি, এই ধরনের সমাসগুলোকে, এই ধরনের বহুব্রীহি সমাসগুলোকে বলা হয় ব্যতিহার বহুব্রীহি সমাস। এরকম কিন্তু উদাহরণ দেয়, নিচের কোনটি ব্যতিহার বহুব্রীহি। কি মজার জিনিস না, যদি আপনি বুঝেন নিচের কোনটি ব্যতিহার বহুব্রীহি, অত্যন্ত ইম্পর্টেন্ট। আর এই ব্যতিহার থেকে অনেক প্রশ্ন আসে। এখন যদি আপনার আসে মধ্যপদ লোপী বহুব্রীহি, মধ্যপদ লোপী বহুব্রীহি কি, এটা কিন্তু খুব সোজা, মানে সব পদ বাদ দেখালে ওটি বসবো, আর কিছু থাকবে না। যেমন আমি যদি বলি ওই যে ওইটি, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, তাহলে কি বসতেছে এখানে, গায়ে হলুদ। এখন আপনি বলতে পারেন লোভ দিলেন পরে একটু, তারপর আপনি কইতেছেন হলো মাঝখানের পদ লোভ ফালাইছেন। ঠিক আছে, এইখানে যদি আপনি এইভাবে বলতেন গায়ে দেওয়া হয় যে অনুষ্ঠানে হলুদ, সমস্যাটা কোন জায়গা, গায়ে দেওয়া হয় যে অনুষ্ঠানে হলুদ, তার মানে মাঝখানের পদটাই না, এটাকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এখানে লেখা হয়েছে, আর কিছু না, মূলত এই অংশটা কিন্তু মাঝখানে। ঠিক আছে, তাহলে এটার নাম কি হয়ে গেল, মধ্যপদলোপী বহুব্রীহি। ঠিক আছে, এরপরে যেগুলো আছে এগুলো আমরা সচরাচর ওইভাবে আসেও না, কিন্তু আমাদের একটু আলোচনার মধ্যে রাখা উচিত। যেমন প্রত্যয়ান্ত বহুব্রীহি। ঠিক আছে, কিছুই না, প্রত্যয়ান্ত বহুব্রীহি মানে শেষে যে প্রত্যয় যোগ হয়, আর কিছুই না। যেমন মনে করেন যে একদিকে চোখ যার, একজন ব্যক্তি হয়ে যেতেছে একদিকে চোখ যার, এখানে এক দ্বারা, এখানে আমরা লিখবো এক চোখা। দেখেন তো শেষে প্রত্যয় যোগ হয়েছে না, আ যোগ হয়েছে না, এই জন্য এটার নাম প্রত্যয়ান্ত বহুব্রীহি। ঠিক আছে, আচ্ছা যদি আমি বলি ঘরের দিকে মুখ যার, আপনি এখানে কি বলবেন, ঘর মুখ কি, এখানে কি আমরা ও অতিরিক্ত প্রত্যয় যোগ করলাম না, ঘর মুখ, তার সাথে আমি কিন্তু ও যোগ করে দিয়েছি, এইগুলোর নাম হলো প্রত্যয়ান্ত বহুব্রীহি, কিছু না কিন্তু। আর অলক ব্রীহি, অলক বহুব্রীহি
মানে আপনার বিভক্তি লোপ পাবে না। বহুব্রীহি যেটা, হ্যাঁ বহুব্রীহির মধ্যেই কিন্তু আপনার বহুব্রীহি থাকতে পারে। যেমন মনে করেন যে মাথায় পাগড়ি যার, আচ্ছা এটা মাথায় পাগড়ি যার হলো জামাই, তাই না, বর, ঠিক আছে, নতুন একটা শব্দ। এখন যদি আমি এখানে বলি মাথায় পাগড়ি, এটুক লিখলাম মাথায় পাগড়ি, তাহলে আমাকে এখান থেকে বিভক্তি লোপ পাইলো। মাথায় পাগড়ি মানে উনি কিন্তু বর, ঠিক আছে, নতুন একটা শব্দ হয়ে গেছে, বিভক্তি লোপ পায় নাই, তাই এটার নাম কি? অলোপ বহুব্রীহি। আচ্ছা এরপরে আমাদের আছে সংখ্যাবাচক বহুব্রীহি। কি কঠিন লাগতেছে সমাস পুরোটা, আওলাই গেছি আমরা। যাই হোক আমি একটু বলে দিবানি পরে এর দিকে এক্ষুনি। তারপরে দেখেন আমাদের আছে সংখ্যাবাচক বহুব্রীহি। সংখ্যাবাচক বহুব্রীহি যেমন মনে করেন যে চৌচাল আছে যার, এটা হলো চৌচালা। এখন আপনার কাছে এরকম মনে হতে পারে কেন আমরা এটাকে এভাবে করতে পারতাম না, চার চালের সমাহার, হ্যাঁ না পারতাম না। কিসের জন্য চার চালের সমাহার? এটা চৌচালা। এই চৌচালা শব্দটা কিন্তু একটা কি অ্যাডজেক্টিভ, কারণ এটার পর একটা নাউন বসানো যায়, যেমন চৌচালা ঘর। কিন্তু আমরা কি চৌরাস্তা রাস্তা বলতে পারবো না। এই জন্য ওই শব্দটা হলো দ্বিগু সমাসের, ওটা হলো নাউন আর এটা হলো অ্যাডজেক্টিভ। তাই এটার নাম কি আমাদের? সংখ্যাবাচক বহুব্রীহি। খুব সহজ কিন্তু। আচ্ছা আরো কিছু আছে আমাদের, সেগুলো আমি পর্যায়ক্রমে বলতেছি। মানে আমাদের বহুব্রীহির কাহিনী কিন্তু শেষ, ঠিক আছে। এরপরে কিছু আছে নিপাতনের সিদ্ধ। এই কথাটা শুনছেন আপনারা? মানে কি নিপাতনের সিদ্ধ? আমরা আউলিয়া যাই কিন্তু কয়েকটা নিয়ে আছে, আপনারা পড়ে নেবেন। নিপাতনের সিদ্ধ মানে যেটা কোনো নিয়মই মানে না, সেটার নামে হলো নিপাতনের সিদ্ধ। কোনো নিয়ম মানে না। যেমন আমরা এখানে বললাম দুই দিকে অব যার, দুই দিকে অপ যার, জিনিসটা কি? দ্বীপ। এখন এটা কি কোনো নিয়ম মানছে? কোনো নিয়ম মানে নেই। অর্থাৎ যে সন্ধির কোনো নিয়ম মানে না সেটা কি বলা হয়? নিপাতনের সিদ্ধ। এরকম কয়েকটা আছে। এরপরে আমাদের আছে প্রাদি সমাস। নাম শুনছি আমরা, প্রাদি সমাস। প্রাদি সমাস কিচ্ছু না, হ্যাঁ এটা হলো কৃদন্ত পূর্বে, পদের পূর্বে কৃদন্ত যে শব্দগুলো আছে না, কৃদন্ত শব্দের পূর্বে যদি আমাদের কোনো কি যোগ হয়, উপসর্গ যোগ হয়। কৃদন্ত পদের পূর্বে যদি উপসর্গ যোগ হয়, যেমন আমি বললাম হলো প্রগতি, প্রগতি, ঠিক আছে। এখন এটাকে আমি ভাঙতে চাইতেছি, প্রজেগতি, প্রগতি মানে প্র মানে প্রকৃষ্ট, প্রকৃষ্ট যে গতি, ঠিক আছে। এখন আপনি লক্ষ্য করেন এই যে গতি, এটা কিন্তু একটা আমরা বলতে পারি প্রত্যয়জাত শব্দ গতি, ঠিক আছে। এখন এই প্রত্যয়জাত শব্দর আগে এখানে আমার কি বসছে? প্র বসছে, ঠিক আছে। যে কারণে এটার নাম হলো আমাদের কি আসতেছে যে প্রাতিপদিক সমাস। আচ্ছা এরপরে কিছু আছে নিত্য সমাস। আপনি টানা মুখস্থ করে নেবেন। নিত্য সমাসের মধ্যে কিছুই নাই, ঠিক আছে। যদি আপনার কোনো কিছু শেষে অন্তর থাকে, অন্তর নিত্য, ঠিক আছে, এর জন্য আপনি বসাই দিবেন হলো অন্য। আচ্ছা কোনো কিছু শেষে যদি মাত্র থাকে, ঠিক আছে, এখানে বসাই দিবেন কেবল। বাস নিত্য সমাস এই কয়টা আপনার জন্য যথেষ্ট। নিত্য সমাস মানে সচরাচর যে সমাস। যেমন আমি যদি বলি গ্রামান্তর, এটা ভাঙবেন কেমনে? এই যে অন্তর, এটার জন্য কি বলবেন? অন্য গ্রাম, গ্রামান্তর, ঠিক আছে। আমি যদি এখানে বলি যে আপনার দর্শন মাত্র মানে দেখা মাত্র, তাহলে এটা কি বলবেন? কেবল দর্শন। এটার নাম হলো আমাদের নিত্য সমাস, ঠিক আছে। এখন দেখেন সমাসের মধ্যে কিন্তু আর কিছু নাই। তাই দেখেন সমাস নিয়ে যদি আমরা পূর্ণাঙ্গ আলোচনাটা টান দেই তাহলে কিন্তু এই দ্বারায় সমাসটা হলো 6 প্রকার। তো এখানে আমাদের দ্বন্দ্ব সমাস, উভয় পদ প্রদান। কিন্তু আমাদের দ্বন্দ্ব সমাস ছাড়া যে সমাস আছে দ্বিগু সমাস, সেটা হলো পরপদ প্রদান। কর্মধারয় সমাস পরপদ প্রদান, তৎপুরুষ সমাস পরপদ প্রদান, অব্যয়ভাব সমাস পূর্বপদ প্রদান, বহুব্রীহি সমাস কোনো পদই প্রদান না। এটি কিন্তু আপনার মূল কথা। আর এই মূল কথার আলোকে আপনি যদি পুরো সমাজটা আমার এই ভিডিও কয়েকবার দেখে আপনি যদি ডক্টর সৌমিত্র শেখর স্যারের বইয়ে যে এক্সাম্পল গুলো আছে, আপনার বাংলা দ্বিতীয় পত্রে যে এক্সাম্পল গুলো আছে এই কয়টা, আর মোট কথা ডক্টর সৌমিত্র শেখর স্যারের যে বইতে যে কয়টা এক্সাম্পল আছে এই কয়টা যদি আপনি কমপ্লিট করেন, ইনশাল্লাহ সমাজ থেকে আপনার আনকমন থাকবে না এবং সমাজ থেকে আপনার তেমন কোনো সমস্যা হবে না। আশা করি সমাজটা ক্লিয়ার লাগবে আপনার কাছে।
তো এখন দেখেন আমরা গ্রামারের প্রথম পর্ব নিয়ে মনে করেন আজকে আলোচনা করলাম। সময় স্বল্পতার কারণে আমি পুরোটা আলোচনা করতে পারলাম না। তো এইখানে আপনারা দেখেন প্রত্যয়, তার সাথে আছে হলো আপনার সন্ধি, এবং তার সাথে হলো আছে উপসর্গ। এই বিষয়গুলো নিয়ে যদি আমি আলোচনা করি এবং পূর্ণাঙ্গ গ্রামার টান দিলে, এরপরে পূর্ণাঙ্গ পার্ট 2 তে যদি আমি পূর্ণাঙ্গ গ্রামার টান দেই, এই ভিডিওটার ডিউরেশন যতটুকু হয়েছে ওই ভিডিওটার ডিউরেশন তার চেয়ে বেশি হবে না, কারণ অন্যগুলো কিন্তু অত সময় লাগবে না। ঠিক আছে? তো এটা করতে পারলে আমি আজই করার চেষ্টা করব, আজই ছেড়ে দেওয়ার চেষ্টা করব। করতে পারলে আপনার বাংলা দ্বিতীয় পত্রে কোনো সমস্যা থাকার কথা না, আপনি এক্সাম্পলগুলো যদি ভালো করে পড়েন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।